20 লাখ টাকা খরচ করে ইউরোপ না গিয়ে এই 20 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা বিমান ভাড়া দিয়ে সে অ্যাটলিস্ট আফ্রিকা ঘুরে আসুক, আমি এরকম মনে করি। কারণ আফ্রিকাতে গেলে সে যেটা পাবে সেটা হচ্ছে রাজত্ব, সে কিভাবে করবে ওই জিনিসটা বুঝবে, শিখে আসবে। শিখে আসবে। বেশিরভাগ আফ্রিকান দেশগুলো গ্রামীণ অঞ্চলে এখনো বলতে পারেন যে আমাদের দেশের 90 দশক বা 80 দশকের যে জীবনযাপন ওটাই হয়ে আসছে ডেফিনেটলি। ইভেন এমন অনেক গ্রামগঞ্জগুলো আছে যেখানে তার নিত্যদিনের চলার মধ্যে টাকার প্রয়োজনই হয় না, এরকম একটা কিছু ব্যাপার। আমাদের আদি পুরুষেরা আমাদের জন্য ধন সম্পদ তৈরি করে গেছে, সেই সম্পদ দিয়ে এখন আমরা অনেক বেশি উচ্চবিত্তশীল সময়টা পার করতেছি, যেটা আমরা 200-100 বছর পরে করতেছিলাম, তারা 100 বছর আগে আমাদের জন্য তৈরি করে রেখে গেছে, যেটা এখন আফ্রিকা সেই অ্যাসেটটা তৈরি করতে যাচ্ছে, তাদের 200-100 বছর পরে তাদের নেক্সট প্রজন্মটা এইটা বুক করবে। আজকের যে মিডল ইস্ট আমরা দেখতেছি, সেই মিডল ইস্ট আগামী 100-150 বছর পর গিয়ে হয়তো এই আফ্রিকায় হবে। এক্স্যাক্টলি এটাই মনে হয়। সামনে 100 থেকে 200 বছর পরে আফ্রিকাই হবে মানে বিশ্বের সবচেয়ে বড় একটা জায়গা দখল করবে, এটা মনে হচ্ছে হ্যাঁ, আমার। definitely। এবং এইটা যদি এখন যদি বাংলাদেশে এই যে যারা এখন যে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, তারা সামনে কি পরিমাণ বড় সবাই বিলিয়নিয়ার হচ্ছে হতে টাইম যাচ্ছে। ট্রাভেল করতেছে, এখন জায়গা যাচ্ছে হ্যাঁ, আফ্রিকাতে। exactly। ইভেন জাহিদ ভাইকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে উনি টাইম ট্রাভেল করতেছেন। কেউ যদি বিনিয়োগ বা আফ্রিকাতে যাওয়ার দেখে, তাহলে তাকে আগে শিখতে হবে যে আগে তার মার্কেটটা বোঝা লাগবে, যে বোঝা কোথায় লাগবে। সে আসলে সাপ্লাই করবে, কোনটা সে করলে লাভবান হবে, এগুলাকে তাকে জানা লাগবে। মানে মার্কেট না জেনে কখনো আসলে শুধু আফ্রিকা সম্ভাবনা আমি গেলাম, আমি আমার মতো করলাম, এটা করলে তো হবে না। মানে এক কথা হলো যে আমার জিনিসটা হলো যে আপনি কোথায় আসলে সেল করবেন, সেলের জায়গাটাকে জেনে তারপরে আসলে মাঠে নামা উচিত। ওইখানে যে মাটি, পৃথিবীর সৃষ্টির পর থেকে ওই মাটিতে চাষ হয়নি কখনো। আমি এটা বোঝাতে চাচ্ছি যে চাষ যোগ্য বাট কখনোই চাষ হয়নি বুঝতে এরকম পারছি। জায়গার সংখ্যা আফ্রিকাতে প্রচুর। একটা আউটস্ট্যান্ডিং একটা আড্ডা হয়েছে আমাদের। অ্যাটলিস্ট আফ্রিকা নিয়ে যত ধরনের মানুষের জানার আগ্রহ থাকে, আমার ধারণা অ্যাটলিস্ট অনেকাংশ আইডিয়া পেয়ে যাওয়ার কথাই যে আশা করি। আসসালামু আলাইকুম সাইদ ভাই, কি অবস্থা, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই দেশে কবে আসলেন একটু বলেন তো? দেশে রিসেন্টলি আসা যাওয়ার মধ্যে আছি। তো লাস্ট আসছি প্রায় 10-15 দিন পর। 2-1 দিনের মধ্যে আবার হয়তো নতুন কোনো দেশের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। এখন কি দেশে থাকা হচ্ছে নাকি আফ্রিকাতে থাকা হচ্ছে? আফ্রিকা থেকে মোটামুটি কিছুদিনের ছুটিতে আসছি আরকি। এই ছুটিতে দেশের পার্শ্ববর্তী দেশগুলো একটু ঘুরে দেখা হচ্ছে। মানে কোনো টার্গেট নিয়ে আসছেন যে এইসব দেশগুলো ঘুরবেন, এমন কোনো আ টার্গেট আছে? এশিয়ার কিছু দেশ রিসেন্টলি আমি থাইল্যান্ড আর পাকিস্তান ঘুরলাম। পাকিস্তান দেখলাম। শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই টাইপের কিছু এশিয়ার দেশ ঘুরে দেন আবার ব্যাক টু প্যাভিলিয়ন আফ্রিকার জঙ্গল। নেক্সট কোন দেশে যাচ্ছেন? কোন দেশে নেক্সট দেখবো? মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ইনশাআল্লাহ। এই যে বাংলাদেশ, আফ্রিকা আর অন্যান্য দেশ, কোন দেশকে মানে কোথায় বেশি কমফোর্ট ফিল করেন? আ এখানে আমার একটা এক্সপেরিয়েন্স এড করব, সেটা হচ্ছে অনেকেই মনে করে যখন ৫-৭ টা দেশ যখন ঘুরে YouTube ব্লগ করে, ব্লক করে। আমাদের দেশের পার্সপেক্টিভে বেশিরভাগ মানুষই মনে করে হয়তোবা পাসপোর্টে কিছু সিল স্ট্যাম্প কালেক্ট করতেছে। হুম। ডেফিনিটলি হয়তোবা ইউরোপ বা ইউএস এই টাইপের কোনো একটা দেশের জন্য এপ্লাই দেশে করবে, দেন অ্যাপ্লাই ওখানে গিয়ে করতেছে। সেটেল হয়ে যাবে। কিন্তু আমার যে ব্যক্তিগত আ চাওয়া এবং পাওয়া, এর মধ্যে আমি আফ্রিকাতেই লিমিটেড। কেউ যদি বলে আমাকে খুব ভালো পজিশনের একটা জব দিবে ইউএসএ বা ইউকে এই টাইপের, যদিও বা আমি হুম। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে হয়তোবা পাবো না। বাট যদি সুযোগ পাইও এট লিস্ট আমি মানে থাকবো না আরকি এরকম কোনো দেশে। কারণ আফ্রিকা থেকে আমি যে শান্তিটা পেয়েছি এটা কাউকে বলতে গেলে ডেফিনিটলি হাসবে। সো আচ্ছা। হাসির পাত্র হতে না চেয়ে নিজের জীবনটা আমি আফ্রিকাতেই কাটাই দিতে কাটাইতে চাচ্ছেন। চাই। আফ্রিকাতে কেন? মানে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে তাদের একটা দেশের প্রতি একটা টান থাকে। থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে আফ্রিকাকে এবং আপনার আ জার্নিটা বা আপনার হলো যে ভিডিওগুলা দেখে বোঝা যায় যে আপনি আফ্রিকাতে কতটা কমফোর্টেবল। হুম। কেন আসলে? ওইখানে কি এমন আছে আপনার জন্য? এখানে আ একটা মানুষ তার জীবন বা তার সুখটাকে সে কিভাবে ক্লাসিফাই করতেছে এটা একটা ব্যাপার। আমার হুম। জীবনের যে সুখ বা চাওয়া এবং পাওয়া এর মধ্যে ১ম হলো আমি ঘুম থেকে উঠে একটা রিফ্রেশ হাওয়া আমি পাবো। হুম। আর তাজা যা খাচ্ছি তাজা, আমার চিন্তা করতে হচ্ছে না, "মামা এটাতে কি ফরমালিন দেওয়া আছে?" এই প্রশ্নটা আমার কাউকে করতে হচ্ছে না। যেটা এখন কারণ বাংলাদেশে করা লাগে প্রতিনিয়ত। হ্যাঁ, কারণ আমি জানি যে হুম। তার যে ফলের দাম, হুম। একটা অ্যাভোকাডো যেটা বাংলাদেশে হয়তোবা ১ কেজির দাম পড়ে ৳১,৫০০-২,০০০, হুম। যেটা মোজাম্বিক, আফ্রিকার আফ্রিকার মোজাম্বিক, আমি যেই মোজাম্বিকে। দেশে থাকি, হুম। বাংলাদেশী টাকায় মোটামুটি আধা কেজি সাইজের একটা অ্যাভোকাডো বাংলাদেশী টাকায় ৳৫ দিয়ে পাওয়া যাবে। সো সে যদি ওখানে ফরমালিন কিনে যদি দিতে চায়, তাইলে ডেফিনিটলি ওই অ্যাভোকাডোর দামের চেয়ে ফরমালিনের দামটা বেশি। বেশি, হ্যাঁ, সো দিতে পারবে লজিক্যালি না। আমি যদি একজন বুজদার মানুষ হয়ে থাকি, তাকে আমি যে জিজ্ঞেস করতে যাবো এখানে ফরমালিন দিছে কিনা, এটা আমার বোকামি। হুম। সো এই যে চিন্তাটা না থাকা, যে আমি যে সুস্থ আছি বা সুস্থ হুম। যে আমি থাকতেছি এটাই যে নিশ্চিত। আর একটা সাপোজ আমার ফ্যামিলি আছে, সংসার আছে, বাচ্চা-কাচ্চা হুম। আছে। আমার সন্তানদেরকে আমি একটা সুস্থ পৃথিবী দেখাতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার।
যেমন আমার বাচ্চাটাকে যখন রাতে ঘুম পাড়ানো হয় খুব কষ্ট হয় একটা বাচ্চাকে ঘুম পাড়াইতে, তার বয়স মাত্র 13-14 মাস। আচ্ছা। এখন দেখা যায় মোটামুটি 1টা-2টা বাজছে, হঠাৎ করে প্যাঁ পুঁ করে কোনো একটা সাউন্ড, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির খুব ঘুম ভেঙে যাওয়া। উচ্চস্বরে কোনো একটা সাউন্ড, ঘুম ভেঙে যায়। আবার দেখা যায় কারো জন্মদিন হচ্ছে, বাজি ফোটাচ্ছে খুবই, বা কোনো একটা অনুষ্ঠান বা উৎসব হচ্ছে, শব্দ পলিউশন ডেফিনিটলি হচ্ছে। তো এই জিনিসটা আমি যে আফ্রিকার মোজাম্বিকের প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকি, ওইখানে হয় না। আচ্ছা। সো আমি পৃথিবীটাকে, একটা মানুষ সুস্থভাবে বাঁচার জন্য কি, কি প্রয়োজন এটা আমি জানি। একজন বাবা হিসেবে আমি ডেফিনিটলি চাইবো আমার সন্তানটাকে সুস্থ একটা থাকবে, সুস্থ পৃথিবী উপহার উপহার দিতে। দিতে, হ্যাঁ, অবশ্যই। যেটা আমি আমার দেশে থেকে মনে হয় না যে সম্ভব। সো আফ্রিকায় সেটা আমি সম্ভব বলে নিজে মনে করছি। আমি আমার যে শান্তি, সবার শান্তি কিন্তু এক হয় না। এখন অবশ্যই। আর মানুষ সুখ শব্দটাকে কে কিভাবে অনুবাদ করতেছে এটা ডেফিনিটলি ব্যাপার। আমার যে সুখের যে অনুবাদ সেটাতে আমি আফ্রিকাটাকেই, বেশি চাই। ভাবাত্মক অনুবাদে আমি আফ্রিকাতেই খুঁজে পাই। বিশাল ব্যাপার। ভাই এখানে একটা জিনিস হয় কি, আমাদের দেশে এই যে আপনি বললেন যে ফুডের মধ্যে ফরমালিন, মানে আমাদের অসুস্থতার একটা হার বেশি থাকে। দেশে থাকে। আফ্রিকার মানুষ কি অসুস্থ হয় না? বা আপনি তো মোজাম্বিকে অনেক আছেন। ওখানে কি অসুস্থতার হার কি কম তুলনামূলক? এরকম আমাদের কিছু? দেশে ঢাকার পিজি হসপিটালে মতো একটা হসপিটাল, বা পিজি হসপিটাল যেই মানের হসপিটাল সেরকম একটা হসপিটাল, আর আফ্রিকার যে কোনো দেশের ওই মানের একটা হসপিটালে যদি আপনি ভিজিট করেন, জনসংখ্যার ঘনত্ব বা যত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে সবগুলো মিলিয়ে আপনি দেখবেন হয়তোবা ১০ ভাগের ১ ভাগ মানুষ অসুস্থ হয়। হুম, মানে আফ্রিকায় যারা বসবাস করে ওখানে খুবই বেসিক কিছু অসুখ। আমাদের দেশে আপনি যদি বলেন আজকে ৪-৫ দিন হয়ে গেছে গায়ে জ্বর, ফার্মেসিতে যান বা কোনো একজন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তারের কাছে যান। উনি ১ম প্রেসক্রিপশনটা স্টার্ট করবেন এজিথ্রোমাইসিন দিয়ে। যেটা হচ্ছে খুবই হাইয়েস্ট লেভেলের হাইয়েস্ট লেভেলের। অ্যান্টিবায়োটিক। আর এই সেম অসুখ নিয়ে আমি যখন আফ্রিকার প্রত্যন্ত গ্রামে কোনো একটা হসপিটালে যাই, আমার চিকিৎসাটা স্টার্ট হয় হচ্ছে প্যারাসিটামল দিয়ে। প্যারাসিটামল এটা খুব লম্বা সময় লম্বা ধরে তারা সময় ধরে ট্রাই করবে। প্যারাসিটামল থেকে হয়তোবা 2nd লেভেলে, 3rd হুম, লেভেলে, মানে অনেক বলতে পরে পারেন যে যাবে। মৃত্যুর কাছাকাছি যাচ্ছে ওই সময়টাতে গিয়ে তাকে এজিথ্রোমাইসিন সাজেস্ট করে ডাক্তার। কিন্তু আমাদের দেশের একটা বাচ্চা, আমার মেয়েটা এখনো উম বলতে পারেন যে ওষুধের উপরে বেঁচে আছে এরকম ব্যাপার। যাই হোক, সর্দি হইলো এজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিলিন, একটু ব্যথা পাইলো কোথাও, অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের যে চিকিৎসা এটা স্টার্ট হয়। আর আফ্রিকার ওইসব দেশগুলোতে আ তাদের যে জেনারেশন, ওই জেনারেশন গুলো এখনকার আগের যে জেনারেশন তারা ডেফিনিটলি হয়তোবা দেখা যায় গাছ, লতাপাতা বা এগুলোর উপর ডিপেন্ডেন্ট। এগুলোর উপর বা এগুলো খেয়ে তারা সুস্থ হয়ে আসছে। প্রাকৃতিকভাবে চলাফেরা, প্রাকৃতিকভাবে জীবনযাপন বা জবরদস্ত। অসুস্থতার যে রোগ নিরাময় এটা প্রাকৃতিকভাবে হয়ে আসা। হুম, হুম, হুম। কিন্তু এখনকার আধুনিকতা বা মডার্ন পৃথিবীতে পদার্পণ করতে গিয়ে হয়তোবা এই ওষুধগুলো খাওয়া হয়। হয়। আর সেগুলো খুবই বেসিক লেভেলের কিছু ওষুধ। হুম, অনেক বড়, বড় ডাক্তার, আ এক্সপেনসিভ একটু, মানে একটু হায়ার হুম, মেডিকেশন যদি নিতে হয় বা হায়ার ট্রিটমেন্ট নিতে গেলে দেখা যায় একটু এক্সপেনসিভ। ওরকম বড়, বড় ডাক্তাররা পর্যন্ত চিকিৎসা স্টার্ট করে প্যারাসিটামল দিয়ে। হুম, যেটা হুম। আমাদের দেশে স্টার্ট হয় এজিথ্রোমাইসিন দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে। তো এরকম কিছু ব্যাপার-স্যাপার থাকে যে, তো মানুষ সুস্থতার হারটা সবচেয়ে বেশি, সবচেয়ে অসুস্থ হওয়ার যে ব্যাপার এটা খুবই কম। কারণ তাদের লাইফস্টাইলের মধ্যে ভেজালের সংখ্যাটা খুবই কম। হুম, আর সুস্থ বা প্রাকৃতিক যে যেটা প্রকৃতি থেকে আমরা পাই, ওটাই তাদের অবশ্যই। জীবনযাপন। এখানে আমাদের দেশে আপনি বললেন যে এই যে অ্যান্টিবায়োটিক দিয়ে ১ম এ শুরু করে। কারণ এখানে অসুস্থতার হারটা বেশি। ডাক্তাররাই তো দ্রুত সুস্থ করা লাগবে। এতটাই অসুস্থতার হার। যার কারণে এটা দিয়ে শুরু করে। বাট ওখানে তো আপনার হলো যে সংখ্যাটা অসুস্থতার মনে হচ্ছে কম আপনার কথা কম। দিয়ে। তার জন্য ওরা আস্তে ধীরে জিনিসটাকে প্রসিডিউর এর এখানে মধ্যে রাখে। আরেকটা বিষয় আছে। আমি কিছুদিন আগে একজন ডক্টরের একটা কথা শুনেছিলাম যে, কোথাও যদি আগুন লাগে, হুম। অগ্নিকাণ্ড হয়, তাইলে আপনি কি, মানে অগ্নিকাণ্ডটা কেন হচ্ছে, ওই ব্যাপারটা আপনি বন্ধ করবেন? নাকি আগুন নিবানোর ব্যবস্থা করবেন? ও আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এখন সাপোজ আগুন লাগছে কোথাও। তো হুম, আগুনটা নিভাচ্ছে, মানে এটা ক্ষণিকের জন্য আগুনটা নিভলো। হুম, যেই কারণে অগ্নিকাণ্ডটা ঘটলো, হুম। ওই কারণটা কিন্তু আমি বন্ধ করি নাই। করেন সো নাই। যেকোনো সময় প্রতিনিয়তই অগ্নিকাণ্ড হতেই পারে। হতেই পারে তো অবশ্যই। আমরা দেখা যায় অসুস্থতা যেখানে একটা শরীরের মধ্যে ৪-৫ টা জায়গায় আমাদের অসুস্থতা বা কোনো অসুখ-বিসুখ আছে। ৪-৫ টা জায়গার জন্য ৪-৫ রকমের চিকিৎসা দিয়ে দিল। কিন্তু আমার যে লাইফস্টাইল, সেটা তো এটার আসলে জন্য আমাকে পরামর্শ দিল না। দিলেও হয়তোবা আমি এটা মেনে চললাম মেনে না। চললাম। কিন্তু তাদের যে লাইফস্টাইল, ন্যাচারাল লাইফস্টাইল এটার কারণে তারা সুস্থ থাকে। ১৯-২০ একটুখানি হয়তো কোনো না কোনোভাবে
প্রভাবে হয়তোবা জ্বর, সর্দি বা বড় কোনো রোগ হয়তোবা হয়। তাদের যে জীবনযাপন, ন্যাচারাল লাইফস্টাইল এটার কারণেই মানুষগুলো সুস্থ থাকে। সুস্থ থাকে অবশ্যই। আর ওরা তো অনেক বেশি হলো যে কৃষির উপর নির্ভরশীল থাকে এবং ওদের হুম, সবকিছুই হলো যে কৃষিভিত্তিক অনেক বেশি থাকে। হুম, হুম। বিশেষ করে আমাদের দেশে যেটা ১৮-১৯ শতকের সময় যে সময়টা ছিল ওরা এই সময়টা এখন পার করতেছে। আ বেশিরভাগ আফ্রিকান দেশগুলো গ্রামীণ অঞ্চলে এখনো বলতে পারেন যে আমাদের দেশে ৯০ দশক বা ৮০ দশকের যে জীবনযাপন ওটাই হয়ে আসছে ডেফিনেটলি। হুম, ইভেন এমন অনেক গ্রামগঞ্জগুলো আছে যেখানে তার নিত্যদিনের চলার মধ্যে টাকার প্রয়োজনই হয় না এরকম কিছু ব্যাপার। বা এমন কিছু থাকে যেখানে হয়তোবা খুব কম সংখ্যক টাকা-পয়সার প্রয়োজন হয়ে থাকে। হুম, হুম। যাকে আমি আপনি দেখলে বলবো, "আহা! মানুষটা কত গরিব।" কিন্তু গরিবের সংজ্ঞাটা আসলে কি? আপনার কাছে একরকম গরিব, হুম, আমার কাছে একদম অন্যরকম। অন্যরকম করবে তো অবশ্যই। আমার চেয়ে একটু নিচে যে তাকে হয়তোবা আমি গরিব বলবো। হুম, আমি আপনার চেয়ে একটু নিচে দেখে আপনার চোখে আমি গরিব। হুম, তো তারা হয়তোবা আমি আপনার চেয়ে একটু নিচু দেখে তারা হয়তোবা আমি আপনার চোখে গরিব। কিন্তু তাদের একেকজনের দেখবেন ২০, ২৫, ৳৩০ করে গরু আছে। তো ওই গরুগুলো যদি আজকের বাজার দর হিসাব করেন তাহলে কত? ওই হুম, গরুগুলো তারা এর জন্য পালতেছে না যে সামনে কোরবানি আসবে, কোরবানিতে ভালো দামে মোটা তাজা গরু বিক্রি করবে, ভালো একটা আর্থিকভাবে স্বাবলম্বী হবে ওটাও তার উদ্দেশ্য না। গরু পালাটা তার জীবনের একটা অংশ। আমরা যেমন হাঁস মুরগি পালে অনেক সময় দেখা যায় হুম, ঢাকা হুম। শহর পর্যন্ত বাড়ির ছাদে মানে খুব ভালো আ উচ্চবিত্ত উনি কিন্তু উনার শখ হচ্ছে হাঁস মুরগি পালা। হাঁস-মুরগি পালা, হ্যাঁ। এমন না যে উনি ওই হাঁস মুরগিগুলো বিক্রি করে উনার দৈনন্দিন জীবনের যে খরচ ওটা মিটাবে তা কিন্তু না। ওটা উনার শখ। শখ। উনার লাইফের বা উনার ভালো লাগার একটা অংশ। হুম, ঠিক একইভাবে আফ্রিকান বেশিরভাগ গ্রামাঞ্চলে হয় গবাদি পশু, না হয় চাষাবাদ, কৃষি আবাদ, হ্যাঁ। কৃষি বা ব্যাপার-স্যাপার এগুলোর উপরে নির্ভরশীল। নির্ভরশীল থাকে। কারণ ওগুলো তাদের জীবনের একটা অংশ। কৃষিকাজ তারা এর জন্যই করে যে দিনে ৩ বেলা বা ২ বেলা যা যা খাবে ওটা তারা নিজেরা নিজেদের মতো করে চাষ করে নিচ্ছে। হুম, ওটা দিয়ে তাদের জীবন চলে যায়। আর গরু, ছাগল পালন করে ওটা তাদের শখের বশে। তো বিক্রি যে তাদের করতেই হবে এটা ফ্যাক্ট না। বা বিক্রি করেই যে তাদের জীবন চলে তাও কিন্তু না। তো তাদের যে অ্যাসেট গুলো আছে, আমি আপনার কাছে যদি ৳১,০০,০০০ র একটা বান্ডেল থাকে মনে করি যে এটাই আমার সবকিছু। হুম, হুম। কিন্তু আরেকজনের কাছে যে ১০ টা গরু আছে তাকে মানে তার কাছে কিন্তু কোনো টাকা নাই। টাকাই নেই, হ্যাঁ। কিন্তু এন্ড অফ দ্যা ডে যদি সে আপনি বড়লোক। লজিক্যালি চিন্তা করেন সেই হচ্ছে আসল বড়লোক। আসল বড়লোক। কারণ অ্যাসেট আর ফাইন্যান্সিয়াল যে ব্যাপার আজকের হ্যাঁ, যুগে যে হ্যাঁ, টাকার অবশ্যই। কাগজ এগুলোর সাথে তুলনা করতে গেলে তার কাছে আমি কিছুই না। কিছুই না অবশ্যই। সাউথ সুদান বা সুদান ওইখানে কিছু ট্রাইব আছে বা ওইখানে কিছু মানুষ আছে যাদের আ গরুটাই হচ্ছে সম্পদ। হুম, ওই গরুগুলো রক্ষণাবেক্ষণ করাটাই হচ্ছে তাদের জীবন। জীবনের একমাত্র উদ্দেশ্য। ওগুলো নিয়েই তারা দেখা যায় নদীর পাড়ে চলাচল করে থাকে বছরের পর বছর তাদের জীবন কাটে। যাদেরকে আমি আপনি নোম্যাড বা যাযাবর হুম, বলে চিনে হুম। থাকি। হুম, 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 তো হুম। এরকম ব্যাপারগুলো হয়। একেকজনের ৩০০, ৪০০, ৫০০ করে গরু আছে। একেকটা গরু আমাদের দেশে আজকে জবাই করলে মিনিমাম ৪ থেকে ৫ লাখ বা ৬-৭ লাখ টাকা হবে। মিনিমাম কম হইলেও ১০ মণ, ১২-১৪ মণ গোশত হবে। এরকম বড়, বড় সাইজের গরুগুলো। তো সে বড়লোক না আমি বড়লোক। কিন্তু তার কাছে কিন্তু দেখবেন একটা ললিপপ হুম, সে জীবনে কোনোদিন দেখে নাই। কারণ তার কাছে টাকা নাই বা তার জীবনের যে লাইফস্টাইল জীবনযাপনের যে গণ্ডি, ওই গণ্ডিতে তার ওই পর্যন্ত পৌঁছাতে হয় নাই বা ওই পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ে নাই যেখানে গেলে সে একটা ললিপপ দেখবে আর ওইটা খাবে। সো আমি আপনার কাছে আ পৃথিবীটা অনেক মডার্ন। তাদের কাছে একটা ললিপপ এখনো স্বপ্ন। কিন্তু হুম। আমি আপনি ভাবতেছি যে তার কাছে এটা স্বপ্ন। কিন্তু ললিপপ কি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কিছু? না। বা এই যে আজকের এই মডার্ন টেকনোলজি এটা কি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু? না তো। তো এরকম হচ্ছে আফ্রিকার গ্রামাঞ্চলেও প্রায় ব্যাপার-স্যাপারগুলো। চাষাবাদ তারা চাষাবাদের উপর নির্ভরশীল। আ আফ্রিকা একটা মহাদেশ, যে মহাদেশে প্রায় ৫৪ টা দেশ আছে। হুম, এর মধ্যে ৬০-৭০% দেশ অথবা প্রত্যেকটা দেশেরই ৬০-৭০% আ ইকোনমি বা মানুষের যে সোর্স অফ ইনকাম বা একটা গভর্নমেন্টের যে ইকোনমিক্যাল ব্যাপারগুলো, এগুলো আসে মেইনলি হচ্ছে কৃষি প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করে। হুম, এখানে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো আসছে এখন রিসেন্টলি। ওদিকে আমরা একটু পরে যাবো। এখন হুম, আমরা তাদের রুট লেভেলে আছি আরকি যে তাদের জীবনযাপনটা আসলে কতটুকু বা তাদের জীবনের যে গণ্ডি এটা আসলে কতটুকু। তো চাষাবাদ তারা করে হচ্ছে নিজেরা খাওয়ার জন্য। তো তাদের কাছে আর্থিক বা বিত্তশালী যে ব্যাপার, এটা ধনসম্পদে বা অ্যাসেট এর দিক দিয়ে তারা এগিয়ে। আফ্রিকা মহাদেশকে বলা হয় wealthiest continent of the world। অবশ্যই। আরেকটা কথা আমি প্রায় সময় বলে থাকি যে, আফ্রিকা মহাদেশের মানচিত্রে পরতে, পরতে বিছানো আছে সোনা, রূপা, হীরা পর্যন্ত। পুরো পৃথিবীর সবচেয়ে বেশি ডায়মন্ড
মানে উত্তোলন করা হয়নি এখনো পর্যন্ত, এরকম ডায়মন্ড গুলো আছে হচ্ছে বতসোয়ানা এবং নামিবিয়া, 2টা দেশে, আফ্রিকার অন্যতম ধনী দেশগুলোর মধ্যে। তো তারা হীরা অন করে থাকে, তাদের মাটির নিচে ডায়মন্ড আছে, যে ডায়মন্ড আমাদের দেশের মানুষের কাছে ড্রিম। ড্রিম। হ্যাঁ, এরকম। তো এই দেশগুলো আসলে সম্পদের দিক দিয়ে অনেক এগিয়ে, উন্নত। কিন্তু তাদের গায়ে দেখবেন পরার জন্য যে জামা, ওই জামাটা তাদের ছেঁড়া। তো আমরা একটা সময় আমাদের যে আদি পুরুষ যেখান থেকে আমরা আসছি, আমাদের পূর্বজন্ম শত 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 বছর পুরনো, দেখবেন গাছের বাকল বা এরকম ব্যাপারগুলো দিয়ে। তো মানুষের যে বিবর্তন বা সরি মানুষের যে মডার্ন বা আধুনিকায়ন যেই ব্যাপারটা এই পর্যন্ত এসে টেকছে, সেটা শুরু তো অনেক আগে অনেক থেকে আগে ওভাবেই থেকে। হয়ে আসছে না? অবশ্যই। আফ্রিকার প্রায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি বেশিরভাগ কথাগুলোই রেফার করতেছি হচ্ছে গ্রামীণ গ্রামীণ অঞ্চলগুলোতে। কারণ অঞ্চলগুলোতে। একটা দেশের বড় অংশ হচ্ছে গ্রাম বা ভিলেজ। গ্রাম কেন্দ্রিক অবশ্যই। হ্যাঁ, গ্রাম কেন্দ্রিক। এমনও অনেক দেশ আছে, যেমন ইথিওপিয়াতে কিছু উপজাতি আছে, যারা হচ্ছে কাপড়-চোপড়ও পরে না। হুম, তার একদম উলঙ্গই থাকে। হুম। তো তাদের জীবনের অংশ না, এই কাপড়টা পরিধান করা তাদের জীবনের অংশ না। আচ্ছা। এরকম ব্যাপারগুলো আছে। হুম। তো গরিব বা ধনী যে ব্যাপার, এটা মানে আমি আপনার দৃষ্টিকোণের উপর আসলে ম্যাটার করে রাখি। অবশ্যই, অবশ্যই। যেমন এখানে আমরা বসে আছি টেবিলে, এখানে 6, এটা আপনি দেখতেছেন 9। 9 হিসাবে, হ্যাঁ, এক্সাক্টলি। তো কিন্তু ২ টাই সেম। সেম, আচ্ছা। এ খুব ভালো পয়েন্ট কথাগুলা বলছেন। ভাই আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি আপনার কথা দিয়ে। সেটা হলো যে আমাদের আদি পুরুষেরা আমাদের জন্য ধন সম্পদ তৈরি করে গেছে। সেই সম্পদ দিয়ে এখন আমরা অনেক বেশি উচ্চবিত্তশীল সময়টা পার করতেছি। চলতেছে। যেটা আমরা ২০০-১০০ বছর পরে করতেছিলাম। তারা ১০০ বছর আগে আমাদের জন্য তৈরি করে রেখে গেছে। দেখেছে। যেটা এখন আফ্রিকা সেই অ্যাসেটটা তৈরি করতে যাচ্ছে। তাদের ২০০-১০০ বছর পরে তাদের নেক্সট প্রজন্মটা এইটা ভোগ করবে। আমার ভোগ কাছে মনে করবে। হচ্ছে। খুব ভালো মতো আজকের যে সৌদি, দুবাই, মিডল ইস্ট তেল বিক্রি করে পুরো পৃথিবীকে বলা যায় এক প্রকার আ মানে রাজত্ব আধিপত্য করার মতো, নিয়ে আসছে। আধিপত্য নেওয়ার মতো একটা ব্যাপার। তাদের সাথে কথা হুম, বলতে গেলে ২য় বার ভাবে, ২ বার ভাবে আমেরিকায় মতো উন্নত হুম, দেশগুলো। হুম, হুম। এরকম সম্পদগুলো আফ্রিকা মহাদেশের মাটির নিচে এখনো এখনো আছে। আছে, যেগুলো উত্তোলন হচ্ছে বলা যায় একটা সাগর থেকে ১ চামচ পানি নেওয়া পানি এরকম ব্যাপারে। হুম। এই আরকি। এক্সাক্টলি। কিন্তু আমার একটা প্রশ্ন থাকে যে কেন তারা এখন এই স্টেপ গুলা নিচ্ছে না? মানে এটা কি ঐরকম অবস্থা নাই যে তাদের সিচুয়েশন নাই যে এগুলা আ ঐরকম ভাবে মানে জিনিসটা হলো কি চাইলেই কিন্তু তারা কিন্তু চাইলে এটাকে ইউজ করতে পারে। কেন করতে পারতেছে না জিনিসগুলা? এটার ১ম উত্তরটা যদি এভাবে দিই যে বাংলাদেশে বলা হয় ওইখানে গ্যাসের খনি পাওয়া গেছে। হুম, কিন্তু এই গ্যাসের খনিগুলো উত্তোলন করার জন্য আমার ডেফিনিটলি বিদেশ থেকে কাউকে ডেকে আনতে হচ্ছে। এক্সাক্টলি আমি বুঝতে আমার পারছি। দেশে একটা রাস্তা বানাবো, এই রাস্তার জন্য চায়না থেকে লোক নিয়ে আসা লোক লাগতেছে। নিয়ে আসা লাগতেছে। তাহলে আমাদের দেশে যে বুয়েট আছে, চুয়েট আছে, এটা এই কিছুই এখানে এত বড়, বড় প্রতিষ্ঠানগুলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস গুলো আছে। কিন্তু আমরা ক্যাপাবল না। বা এক্সাক্টলি। আমাদের ওই নলেজটা নাই, যে খুবই নলেজ ভালো। দিয়ে আমরা এই জিনিসটা বা এই কাজটা প্রপারলি করতে পারবো। হুম, যার কারণে আমাদের আউটসোর্স করতে হয়। ঠিক আফ্রিকা মহাদেশের যেসব দেশগুলোতে এরকম মা সম্পদগুলো এখনো আছে, তারা যে উত্তোলন করবে তাদের ওই একাডেমিক নলেজ গুলো নাই, বা তাদের ওই আ পার্টিকুলার ফিল্ডের নলেজ গুলো নাই তাদের দেশে। যার কারণে দেখা যায় তাদেরকে আউটসোর্স করতে হচ্ছে। অবশ্যই। এখন আউটসোর্স করার জন্য তাদের দেশের নিচে যে কি পরিমাণ সম্পদ আছে, এটা এমন অনেক দেশ আছে তারা নিজেরাও জানে না। বা এই সম্পদগুলো উত্তোলন করলে যে তারা অনেক কিছু পেতে পারে, ইকোনমিক্যালি অনেক বেশি গ্রোথ তাদের দেশে আসতে পারে, এই নলেজটা বা এই ধারণাটা পর্যন্ত অনেক দেশগুলোর নাই। হুম, যার কারণে দেখা যায় বিদেশি যে সমস্ত বিদেশি পরাশক্তিগুলো আছে তারা আসে, এসে সরকারকে বুঝায় যে হ্যাঁ, তোমাদের দেশে এই অ্যাসেট গুলো আছে, যেগুলো চাইলে আমরা কিন্তু তোমাদেরকে আ উঠিয়ে দিতে পারি, অ্যান্ড এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে তোমরা খুবই আ একটা হ্যাঁ। লাভবান হতে পারো। হুম, এরকম প্রয়োজনগুলো দেখাচ্ছে। এখন শুধু তো কেউ কারো উপকার করতে যায় না। হুম, হুম। এরকম একটা ব্যাপার। পূর্ব আফ্রিকা দেখা যায় বেশিরভাগ দেশ শাসন করতে হচ্ছে ব্রিটিশ। তাদের ইতিহাস বা colonization এর যে colonial history দেখেন, ব্রিটিশ, আর কিছু দেশ আছে পর্তুগিজ। যেমন আমি যে দেশে থাকি মোজাম্বিক, সেই দেশ প্রায় ৪৭০ বছর আ পর্তুগিজ দ্বারা শাসিত হচ্ছিল। হ্যাঁ। অ্যান্ড ১৯৫০ বা ১৯৭৫ সালের দিকে এটা স্বাধীনতা পায়, হুম, স্বাধীনতা লাভ করে। আর পশ্চিম আফ্রিকার বেশিরভাগ দেশই হচ্ছে ফ্রান্স দ্বারা নিয়ন্ত্রিত ছিল। যদিওবা তারা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু ইনফ্লুয়েন্স এখনো ওই ফ্রেঞ্চদের এখনো আছে। হুম। প্রায় অনেক দেশগুলোতে। তার সবচেয়ে লেটেস্ট যে প্রমাণ বিশ্বব্যাপী যেটা আলোড়ন সৃষ্টি করে সেটা হচ্ছে বুর্কিনা ফাসো।
বুর্কিনা ফাসো দেশটা হচ্ছে স্বর্ণ বা গোল্ডের দিক দিয়ে খুবই ওয়েলদি একটা দেশ। মানে তাদের ল্যান্ডে অনেক স্বর্ণ আছে, গোল্ড আছে। হুম। তো এই গোল্ডগুলো এতদিন বুক করতে হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্স অনেক আধিপত্য ওই দেশটাতে ছিল। ইব্রাহিম ট্রাওরে নামের একজন প্রেসিডেন্ট, সে হচ্ছে মোটামুটি ইয়ংগেস্ট প্রেসিডেন্ট এরকম বলে আরকি, আচ্ছা। যে নাকি সোলজার একজন হুম। সৈনিক। সে একজন সোলজার বা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, সে এখন ওই দেশটার প্রেসিডেন্ট। সে যখন প্রেসিডেন্সি পায়, সে ১ম যেই কাজটা করে সেটা হচ্ছে তার দেশে যে বিদেশি শক্তিগুলোর ইনফ্লুয়েন্স আছে, বিশেষ করে ফ্রান্স, তাদেরকে একটা টাইম লিমিট ডেডলাইন দেয় যে এই সময়ের মধ্যে যত ফ্রান্স আসে আমার দেশে যত ফ্রান্স আছে সবাই আউট হয়ে যাবে। এরকম একটা সময় বেঁধে দেয়। ঠিকই ফ্রান্সদেরকে তার দেশ থেকে বিতাড়িত করে। এখন সে তার দেশের যে সম্পদ, এটাকে তার নিজের কন্ট্রোলে নিতে চায়। এতদিন পর্যন্ত অন্য দেশগুলো বা বিশেষ করে ফ্রান্স আসতো হচ্ছে তার দেশে, তার দেশের যে সম্পদ এগুলোকে ৭-৫-১৪ বুঝিয়ে বুক করত। এখন সে বিদেশি যে অন্যান্য বিভিন্ন দেশের আ যে এক্সপার্ট গুলো আছে, এক্সপার্টিস যে কোম্পানিজ গুলো আছে তাদেরকে অ্যাপয়েন্ট করতেছে। আমার দেশে এই কাজটা আছে, তুমি এই কাজটা করে দিবে, বিনিময়ে তোমাকে এই ব্যাপারগুলো করব। এতদিন বিদেশি শক্তিগুলো তাকে এসে অফার দিত। এখন সবাইকে বিতাড়িত করে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন সে নিজে এখানে চাকরি সে দিচ্ছে। নিজে অ্যাপয়েন্ট করতেছে এখন বিদেশি কোম্পানিগুলোকে। যেমন সাউথ আফ্রিকান কিছু কোম্পানি নিচ্ছে, রাশিয়ান কিছু কোম্পানি ওই গোল্ডগুলোকে নিয়ে এক্সপ্লোর করে রিফাইন করবে অ্যান্ড এন্ড অফ দ্য ডে সে ওন করবে ওই গোল্ডগুলো। অবশ্যই। তাদেরকে হয়তোবা কোনো একটা চুক্তিতে এত পার্সেন্ট বা এরকম ব্যাপার। মানে সেই স্বচ্ছ মালিকানা তার হাতে এখন। এখন অবশ্যই। তাদের জনগণকে সে ক্যাপাবল করতেছে, যেমন বললাম এই যে রাস্তাঘাট বানানো। রাস্তাঘাট বানানোর জন্য কি প্রয়োজন হইতে পারে? সেটা তার জনগণকে ওভাবে তৈরি করে নিচ্ছে যে আমাদের দেশের যত আ বড় মেগা প্রজেক্ট গুলো হবে আমরা নিজেরাই করব। অ্যান্ড ওগুলোর জন্য তার জনগণকে সে ট্রেন করতেছে। কৃষিতে বিনিয়োগ, বিদেশি যত বিনিয়োগ ছিল ওই বিনিয়োগগুলোকে কিভাবে সে তার দেশের প্রফিটটা বাড়াতে পারে ওই বিনিয়োগ থেকে, এরকম বিভিন্ন চিন্তাভাবনাগুলো। তো আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে এরকম যে ইনিশিয়েটিভ নেওয়ার মতো যে আ নায়ক, এই নায়কগুলোর সংখ্যা খুবই কম। বা কোনো সময় যদি এসেও থাকে তাহলে দেখা যায় কোনো না কোনোভাবে সে বেশিদিন টিকতে পারে না আরকি মসনদে। আচ্ছা, এখানে একটু আমি থামাই ভাই আপনাকে। জাস্ট একটা পয়েন্টে হুম, থামাবো। এই যে আপনি বললেন না এই সংখ্যাটা আফ্রিকাতে অনেক কম। আমার মাথায় শুধু এটাই ঘুরতেছিল যে আপনি এই পয়েন্টটাতে আসছেন, মনে হলো যে এটা নিয়ে কথা বলাটা হুম, একটু হুম। এখনই দরকার। এটা কম থাকার কারণ কি? তাদেরকে মডার্ন টেকনোলজি নিয়ে কি নলেজ কম রাখে? নাকি এই মডার্ন বিশ্বের সাথে তারা তাল মিলাতে পারতেছে না? মানে আসলে কেন তারা এই যে মানে যে তাদেরকে আমাদের অনেকটা বিষয়টা এমন হয়েছে যে বুঝতে পারছি। বাংলাদেশে বা আমাদের যখন আমরা ভারতীয় ইয়াতে ছিলাম, ইংরেজরা এসে শাসন করছিল। তাদের সাথে এখন তো তাই হচ্ছে বিষয়টা। তার মানে এটা আমাদের সাথে আরো ২০০ বছর আগে হইছিল। হয়েছিল। এখন তাদের সাথে হচ্ছে। হচ্ছে। তাহলে তারা তো বিশ্বের সাথে তাল মিলাতে পারছে না। বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে। এটা বিশেষ করে লোভ একটা ব্যাপার এখানে থেকে যায়। হুম, হুম। বা দুর্নীতি বা করাপশন, এই ব্যাপারটা মাঝখানে আসে আরকি। আচ্ছা। তো এটার কারণে দেখা যায় এই যে তার নেতৃত্ব দেওয়া, দেশের হয়ে যে নেতৃত্ব দেওয়া, হুম, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানো তার দেশের পতাকাটা নিয়ে, হুম। এটা খুব কম নেতৃত্ব বা খুব কম নেতার মধ্যে থেকে আসে। দেখা যায় কোনো না কোনোভাবে তাকে বিভিন্ন ধরনের অফার দিল বা রাজকীয় জীবনযাপন এরকম কোনো না কোনোভাবে অফার, বা এই মানে আমি ডিরেক্টলি হয়তোবা বলার অধিকার হয়তো আমি রাখিও না, যেহেতু ওই দেশগুলোতে আমার বিচরণ। হ্যাঁ, তো এক্সাক্টলি। আমার নিরাপত্তারও কিছু ব্যাপার-স্যাপার থাকে। অবশ্যই, অবশ্যই। তো এইটার কারণে দুর্নীতিটা একটু বেশি। হুম, যার কারণে দেখা যায় প্রেসিডেন্ট লেভেল বা বড় লেভেলে পর্যন্ত গিয়েও তাদের দেশপ্রেমের যে ব্যাপার এটা সে তার মতো করে ফুটিয়ে তুলতে পারে না। হুম। হয়তোবা কোনো না কোনোভাবে আ ইনফ্লুয়েন্সড হয়ে যায় আরকি বা বায়াসড হয়ে যায় আরকি কোনো পরাশক্তির কাছে। তার চাইতেও বড় ব্যাপার আমার কাছে মনে হয় যে ভাইয়া নলেজেরও অভাব আছে তাদের। এটা ডেফিনিটলি আছে। হুম। নলেজের অভাবটা ডেফিনিটলি আছে। যেমন আপনি যদি একটা বিষয়ে কম বুঝেন, তাহলে আপনাকে আপনি ছেড়ে দিতে বাধ্য। আপনাকে যে যেভাবে বুঝবে আপনি সেটাই সেভাবে আপনি বুঝতে বাধ্য। বুঝতে পারবেন। হ্যাঁ। এরকম ব্যাপারগুলো ডেফিনিটলি আছে। মানে তাদের চিন্তা হলো যে আচ্ছা ঠিক আছে নেক আমি তো পাচ্ছি কিছু। কিছু তো পাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ওইটুকুতেই সে খুশি থাকতেছে। খুশি বা সন্তুষ্ট। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কৃষি নিয়ে যেহেতু কথা হচ্ছে, কৃষির ব্যাপার যদি বলি, এই যে বললাম সে চাষ করতেছে তার ৩ বেলা আহার জোটানোর জন্য। হুম, আফ্রিকার প্রায় সব দেশগুলোতে ফুড কালচার নিয়ে যদি বলি, আমাদের আ এট লিস্ট ২ বেলা আমাদের ভাত খাওয়া হয়।
বা এই জন্য আমাদের ধান চাষটা প্রচুর হয়। তো ওইখানে প্রায় সব দেশগুলোতে ভুট্টা চাষটা সবচেয়ে বেশি হয়, কারণ ওরা হচ্ছে ভুট্টার যে আটা, ভুট্টার আটা দিয়ে বানানো এক ধরনের পেস্ট, যেটা আমাদের দেশে অনেকটা হালুয়ার মতো খাইতে। হ্যাঁ, আমি দেখলাম কিছু হ্যাঁ, ভিডিওতে দেখি যে হ্যাঁ, মানে নিয়ে ঝোলের সাথে মিশে খায়। খায়। হ্যাঁ। এই জিনিসটাই হচ্ছে তাদের প্রধান খাবার। এটা তারা স্বল্প পরিমাণে তার যতটুকু প্রয়োজন হয় অতটুকু সে চাষ করে, অ্যান্ড ওটা দিয়ে সে সারা বছর চলে। হুম। এটা হচ্ছে তার খাবার ৩ বেলা বা ২ বেলা আহার জোটানোর জন্য এই চাষটা। এখানে এখন রিসেন্টলি দেখা যায় কি, কিছু মানুষ এমনও আছে যে ৩ বেলা খাওয়ার পর ১ বছর সে ৩ বেলা খেতে পারবে। ওটার বাইরে আরো বড় আকারে সে চাষ করতেছে। যেটা বিক্রি করে সে, তার কাছে আবার ৩ বেলা আহারের পাশাপাশি কিছু টাকা-পয়সাও তার হাতে আসবে। এরকমটা স্টার্টিং তার হচ্ছে। তো এই থেকে আমি যেটার দিকে যাচ্ছি হচ্ছে কমার্শিয়াল যে চিন্তাধারা তাদের। এটা খুব কম মানুষেরই হচ্ছে। মানে একটা দেশে আ কমার্শিয়াল ফার্মিং লোকালদের উদ্যোগে যতটুকু হওয়ার কথা তার চেয়ে অনেকাংশে কম এটা। কারণ হচ্ছে তাদের অত বেশি অভাবটা তারা বোধ করে না। এক। দ্বিতীয়ত হচ্ছে অল্পতে খুশি থাকে। সে অল্পে তুষ্ট। হুম। যতটুকু পাচ্ছে, হ্যাঁ, আমি এতটুকুই এনাফ। এনাফ, হ্যাঁ। তো খুব কম মানুষের মধ্যে ওই উদ্যোগটা আসে যে না, আমি আরেকটু বড় আরেকটু করব, বড় করতে আরেকটু চায়। বড় করব, যেটা আমাদের মধ্যে আছে। যে আমাদের তো যত দিবেন তত হ্যাঁ, বেশি আমরা হ্যাঁ, চাইতে আমাদের থাকি। বিজনেসটা আরেকটু বাড়াই হ্যাঁ। বা আমাদের আর্নিংটা যদি আরেকটু বাড়ানো যায়, এই চিন্তাটা তাদের খুব কম মানুষেরই আছে। পরিবেশটা ওইভাবেই আসলে ওইভাবেই হয়ে আসছে। হয়ে আসছে। আর হচ্ছে তাদের কৃষিতে এখনো আধুনিকায়ন হয়নি। হয়নি, এটাই আধুনিক বুঝতেছি যে আমি। প্রযুক্তিগুলো খুব কম আসছে। যেমন আমাদের দেশের কৃষিকে ইন্সপায়ার করার জন্য দেখবেন অনেক এনজিও গুলো আছে বা ব্যাংক লোন দেয় বা গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের সাবসিডি গুলো দিয়ে থাকে, যারা কৃষিকে আরেকটু আগানো যায়। কারণ আমরা এখন বুঝতে শুরু করছি যে কৃষি হচ্ছে কৃষিতে আমাদের জীবন। ভবিষ্যৎ অবশ্যই। কৃষি ছাড়া আমরা সামনে দুর্ভিক্ষের কিছুই দিকে হতো। যাব। যেটা পুরো পৃথিবী বুঝতে শুরু করছে। অবশ্যই। আ তো এই যে আধুনিকায়নের যে ব্যাপার বা সরকার থেকে যে আ ক্যাম্পেইন গুলো চালানো বা তাদেরকে উৎসাহ করা, আর্থিকভাবে সাহায্য করা, এই বিষয়গুলো খুবই কম। যার কারণে দেখা যায় একজনে চাইলেও বড়সড় কোনো ধরনের কোনো একটা কমার্শিয়াল ফার্ম সে দাঁড়াতে পারছে না। আরেকটা বিষয় হচ্ছে তাদের যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। আপনাকে যদি একটা রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, আপনি ডেফিনিটলি ওটাকে আপনি ম্যানেজ করবেন। ওই বিজনেসটা আপনি গ্রো করাবেন মালিকের। কিন্তু তাদের ওই ক্যাপাসিটিটা, ওই দক্ষতাটা খুবই কম। তার কারণ হচ্ছে তাদের শিক্ষা তো ডেফিনিটলি কম আছেই। আর যে শিক্ষা, ওই শিক্ষাটা তাদেরকে এই পর্যন্ত নিয়ে যায় না যে সে খুব বড় কোনো পর্যায়ে গিয়ে নেতৃত্ব দিবে। তো দেখা যায় ম্যানেজারিয়াল যে আ উম এক্সপেরিয়েন্স গুলো বা ম্যানেজারিয়াল যে ক্যাপাসিটি তাদের মধ্যে খুবই কম। তো দেখা যায় ছোটখাটো কোনো ফার্মিং যদি শুরু করেও থাকে বা এটাকে যদি একটু বাড়ানোও যায়, এটা বেশি দূর আগাতে পারে না। হুম, হুম, হুম। এরকম কিছু তাদের আ বাধা থাকে, ল্যাকিংস আছে লেগিংস আছে। বা অবস্ট্রাকল আছে যে সে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সাপোর্ট সে পাচ্ছে না এক। দ্বিতীয়ত হচ্ছে তার যে নলেজ, সে নলেজ তাকে এতটুকু সাপোর্ট করতেছে না যে অনেক বড় অনেক বড় আকারে কিছু। নিয়ে যাবে। এই সুযোগটা নিচ্ছে হচ্ছে বিদেশি যে কোম্পানিগুলো। বা আমি আপনার মতো যারা আর্থিকভাবে স্বাবলম্বী, যাদের অনেক নলেজ গুলো আছে, আপনাকে ট্রাক্টরে বসায় দিলে যদি বলে এই সুইচটা টিপ দিলে এদিকে যাবে, এটা দিলে বামে যাবে, এটা দিলে ডানে। আপনি ডেফিনিটলি ট্রাক্টর চালাতে অবশ্যই, পারবেন। অবশ্যই। এটা আপনার জন্য স্পেশাল ট্রেনিং এর কোনো ব্যাপার নেই। তো ট্রাক্টরের উদাহরণ জাস্ট দিলাম। কিন্তু আপনি অনেক ধরনের টেকনোলজি গুলো খুব কম সময়ে আপনি শিখতে পারেন বা আমি আপনার মধ্যে অনেকেই আছে যারা এই টেকনোলজি গুলো ইউজ করতে পারলে এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো বা এটাকে যে আমি 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস যে আ ফলন নিয়ে আসতে পারবো। একটা জমিতে যে ৩, ৪, ৫ বার করে চাষ করা যায়, এই ব্যাপারগুলো তারা জানে না। তো এই যে টেকনোলজি গুলোকে ইউটিলাইজ করে যে এই ফার্ম গুলোকে অনেক বড় করা যায় বা এখান থেকে অনেক বড় সড় ফলনের সংখ্যাটা নিয়ে আসা যায়, এই সম্বন্ধে তাদের আইডিয়া নেই। অবশ্যই। এই যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতেছে হচ্ছে বিদেশি কিছু কোম্পানি। ইভেন রিসেন্টলি আপনি জানবেন হয়তো বাংলাদেশ থেকেও অনেক কোম্পানি এক্সাক্টলি এটাই আসতে আফ্রিকার চাচ্ছিলাম। বিভিন্ন দেশগুলোতে যাচ্ছে। যাচ্ছে অবশ্যই। আর এটার জন্য অনেক আবহাওয়া,
ভৌগোলিক অবস্থান দেশে অ্যান্ড ওইখান থেকে ফলনগুলো নিয়ে সে কি লোকালি তার বিজনেস যে চেইন এটা কি লোকালি করবে নাকি ইন্টারন্যাশনালি করবে, এরকম অনেক ব্যাপার-স্যাপারগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন দেশগুলোকে বাছাই করতেছে। তো এর মধ্যে দেখলাম রিসেন্টলি উগান্ডাতে বাংলাদেশি জাহিদ ভাই আছে। জাহিদ ভাই আছেন, হ্যাঁ, বিনিয়োগ যাচ্ছে খুবই হুম। বাংলাদেশ থেকে। আ এরকম শুধু বাংলাদেশি না, বিদেশি অনেক বড়, বড় কোম্পানিগুলো আছে, যেগুলোর সংখ্যা বা তাদের জমির যে পরিমাণ আমি আপনার কল্পনাতেও আসা খুব কম মানুষেরই আছে। যেমন জাহিদ ভাই ৫,০০০ একর জায়গা নিয়ে করতেছেন। এটা বলতে পারেন যে খুবই সামান্য। খুবই মানে সামান্য। মানে এর চেয়ে অনেক বড় সুযোগ আছে। বড় সুযোগ আছে বলতে না, উদাহরণ অনেক বড়, বড় আছে। আচ্ছা। লাখ, লাখ একর নিয়ে চাষ করতেছে, এরকম আছে। আমি মোজাম্বিকে থাকি যেই গ্রামে, ওই গ্রাম থেকে শহরে যাওয়ার মাঝখানে একটা অ্যাভোকাডো বাগান আছে। হুম। ওই অ্যাভোকাডো বাগানটা রাস্তা দিয়ে মেইন রোড দিয়ে পাস হতে আমাদের প্রায় ০.৫ ঘন্টার বেশি সময় লাগে। তো আমি ডানে বামে বলতেছি না, জাস্ট স্ট্রেইট রাস্তার পাশে যে বাগানটা, মোটামুটি ০.৫ ঘন্টা সময় আমাদের লাগে হচ্ছে ওই বাগানটা ক্রস করে যেতে। তো এবার আপনি গেস করতে পারেন যে কত লাখ একর হইতে পারে। এটা জাস্ট হাইওয়ের পাশে, এর ভিতরে আরো অনেক বড়। সেটা একজনে সেটা সেটা ইয়ে সেটা করবে। একটা কোম্পানি। কোম্পানির উপরে। এটা বিদেশি কোনো ইউরোপিয়ান কোনো একটা হুম। কোম্পানি। তো এরকম দেখা যায় আরো অনেক ফ্রুটস গুলো আছে, যেমন মাকাডামিয়া নাট, যেগুলো ১ কেজি আমি যতদূর শুনেছিলাম ৪-৫ হাজার টাকা। আমাদের দেশের মানুষ খুব কম মানুষই চিনে এটা। হুম। আমিও চিনতাম না। আমি আগে মনে করতাম এটা মার্বেল মনে হয়। আমরা ছোটবেলায় যে মার্বেল খেলতাম এরকম। আচ্ছা। তো খাইতাম, ভাল লাগতো, খাইতাম। হঠাৎ আমি একদিন ওই বাগানটাতে ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম আরকি। এমনি রেকর্ড করে নিয়ে আসছি ভিডিও। তো মানুষকে বলার জন্য কিছু ইনফরমেশন তো দিতে হবে। তো এই জিনিসটা আমি Google এ সার্চ দিয়ে এটার নামটা আমি জানতেছিলাম না আরকি। হুম। ওইখানে আ লোকালি পর্তুগিজ ভাষায় কি জানি একটা বলে, আমি ভুলে গেছি এক্সাক্টলি। আচ্ছা, আচ্ছা। তো আমি জাস্ট ওই ফলটা নিয়ে Google এ সার্চ দিলাম ছবি নিয়ে। এটা হচ্ছে মাকাডামিয়া নাট। এটার বাজার মূল্য ১ কেজি ৪-৫ হাজার টাকা বাংলাদেশী টাকায়। বিশাল বিষয়। তো বুঝেন এরকম হাজার, হাজার একর ওই বাগানটা। একক হিসাব না করি মিনিমাম এই যে ১০-১৫-২০ মিনিটের ক্রসিং ওয়ে। আমি ডিসট্যান্সটা বোঝাচ্ছি। এত বড়, বড় বাগানগুলো। এমন অসংখ্য বাগান আছে যেগুলো আমার চোখে পড়েনি। কিন্তু আছে। হ্যাঁ, এক্সাক্টলি। আমি এই পয়েন্টটা ধরে মানে আমি আসলে চাচ্ছিলাম যে রুট থেকে আ একটা, একটা করে পয়েন্ট গুলো উঠে আসুক। আপনি একদম মেইন পয়েন্টে আসছেন যে আমাদের দেশ থেকেও আস্তে, আস্তে মানুষ আগ্রহী হচ্ছে যে বিশেষ করে আফ্রিকাতে গিয়ে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। যেটা হুম, এখন ইউরোপ থেকে অনেক বেশি হচ্ছে যে আপনি বললেন যে। তো আমাদের দেশের মানুষদের ক্ষেত্রে এখন যেটা জাহিদ ভাইকে দেখে আরো অনেক বেশি মানুষ আগ্রহী হচ্ছে যে ওখানে ইয়া করার জন্য। কিন্তু আমরা শুধু পজিটিভটাই দেখলাম। আফ্রিকাতে কি কোনো নেগেটিভ নাই? যে সব তো শুধু পজিটিভ শুনলাম। দেশের এতক্ষণ আমরা দুর্নাম শুনলাম। শুধু আফ্রিকার পজিটিভ শুনলাম। আ নেগেটিভ তো অনেকগুলা জায়গার মধ্যে একটা বড় জায়গা হলো এখানে আপনি তো জানেন যে যেটা নিরাপত্তা। নিরাপত্তার একটা বড় ইস্যু থাকে। ওটা নিয়ে একটু কিছু বলেন আমাদেরকে। আমরা আফ্রিকা শব্দটা এখানে সবচেয়ে বড় যে কনফিউশন এটা আফ্রিকানরাই করে রাখছে। হুম, হুম, হুম। সেটা হচ্ছে একটা মহাদেশের নাম দিছে আফ্রিকা, হুম। আর একটা দেশের নামও দিছে দক্ষিণ আফ্রিকা। হুম, 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 সো হুম। এইখানেই মানে মেইনলি তারা এই ব্যাপারটা, পার্থক্য এই করে ফেলছে। কনফিউশনটা পার্থক্য বলতে মানে ওই লেজে গোবর করে হুম, দিছে। হুম, 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 আফ্রিকা মহাদেশে ৫৪ টা দেশ। হুম। ম্যাপটা যদি এরকম হয়, আফ্রিকা মহাদেশের ঠিক এই কোণায় আটলান্টিক মহাসাগরের সাথে লাগানো এই একদম লাস্টের যে নিচের দেশ ওটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আচ্ছা। আমি আপনি যে আফ্রিকাটাকে চিনে আসছি ওটা এই দক্ষিণ দক্ষিণ আফ্রিকা আফ্রিকা দিয়েই দিয়ে। চিনে আসছি। হুম। কারণ সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশের হিংস্র বলেন, উগ্র বলেন বা সবচেয়ে বেশি ভয়ংকর জাতি বলেন আফ্রিকান হিসেবে এই দক্ষিণ আফ্রিকাতেই। তা যে জাতি সেটা হচ্ছে জুলু সম্প্রদায়ের হুম, যারা। এরা হচ্ছে উম আমি আপনার মতো সাদা। আফ্রিকার মানুষ আমাদেরকে সাদা বলে চিনে থাকে। হুম। কিন্তু আমি যখন ভিডিওতে বলি যে সে আমাকে সাদা দেখছে দেখে এরকম বলে যে, "আপনি তো সাদা না, আপনি তো ব্রাউন।" কিন্তু তাদের কাছে তার যে স্কিন টোন ওটা বাদে বাকি যত স্কিন টোন আছে সব সব হচ্ছে সাদা। সাদা। হুম, হুম। তো এই অ্যাকচুয়াল যে হোয়াইট বা ব্রিটিশ যারা ছিল তাদের কাছ থেকে অনেক, অনেক বেশি অত্যাচারিত বা নিষ্পেষিত হয়েছিল এই জুলু জাতি। হতে, হতে এক পর্যায়ে এসে তারা এত বেশি আ অ্যাগ্রেসিভ যে সাদাদের প্রতি তাদের ঘৃণাটা অনেক বেশি। আর হুম, আরেকটা বড় কারণ হচ্ছে দক্ষিণ আফ্রিকা মোটামুটি ধনী দেশ। তো সেই সুবাদে বিজনেস অপরচুনিটিস অনেক বেশি। এশিয়ান যতগুলো আ মাইগ্রেন্ট আছে, ইমিগ্রেন্ট আছে, এশিয়ান যত প্রবাসী ওই দেশটাতে আছে, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশী
শ্রীলঙ্কান এই এই দক্ষিণ এশিয়া থেকে সবাই হচ্ছে বিজনেসের সাথে জড়িত। ছোট বা বড় গ্রোসারি বিজনেস আছে, সোফা শপগুলো আছে। তো এই যে ব্যবসা আর তাদের যে সাদাদের প্রতি একটা খুব ঘৃণা, একটা ক্ষোভ, ঘৃণা। এটার জন্য আর তাদের যে অভাব, হুম, যে কৃষ্ণাঙ্গ যারা তাদের আর্থিকভাবে তারা খুবই দুর্বল সাউথ আফ্রিকায় বা হুম, দক্ষিণ হুম। আফ্রিকায়। কিন্তু শ্বেতাঙ্গ যারা তাদের তারা অনেক ধন সম্পদ, তারা খুবই উচ্চবিত্ত। আচ্ছা। তো তাদের দেশে যে শ্বেতাঙ্গ তারা তো তাদের মতো করে প্রোটেক্টিভ বা প্রোটেক্টেড আছে। কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া থেকে যে ব্যবসায়ীরা ওখানে যায়, গিয়ে ব্যবসা-বাণিজ্য করে, তাদের প্রতি মোটামুটি এই জুলু জাতির বা আফ্রিকান বা দক্ষিণ আফ্রিকান যে কৃষ্ণাঙ্গ তাদের যে একটা চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ করার যে ব্যাপার, এটা মোটামুটি আমাদের দক্ষিণ এশিয়ান যে যারা আছে বা বিদেশি সাদা যারা আছে তাদের সাথে হয়ে থাকে। আমাদের এই সাইডে যখন আফ্রিকা থেকে কোনো খবর আসে, সেটা আসা হচ্ছে হয়তোবা আগামীকাল হয়তোবা গতকাল কাউকে খুন করছে, কাউকে অপহরণ করছে বা কাউকে তুলে নিয়ে গেছে। এই খবরগুলো দক্ষিণ আফ্রিকা থেকে আপনি পর্যন্ত আসে। কারণ হচ্ছে প্রায় ৩ থেকে ৪ লাখ বাংলাদেশী ওই দেশটাতে ব্যবসা-বাণিজ্য করে। যেমন বাংলাদেশের অনেক বড় একটা অংশ দক্ষিণ আফ্রিকায় ব্যবসা-বাণিজ্য করে। এই ব্যবসায়ীদের সাথেই এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আর দক্ষিণ আফ্রিকা থেকে এই খবরগুলোই আসে। তো একটু লম্বা হয়ে যায় তো ২ শব্দের নাম দক্ষিণ আফ্রিকা। তো শর্টকাটে আমরা আফ্রিকাটাই শুনি। আফ্রিকা শুনে, আর হ্যাঁ। সেই আফ্রিকা থেকে আমরা বাকি ৫৪ টা দেশ শুনে থাকি। আপনি হয়তোবা জানেন যে লিবিয়াও আফ্রিকার দেশ। আর লিবিয়া, হ্যাঁ। মিশরও আফ্রিকার দেশ। তো কিন্তু আমরা শুধু আসলে আমরা চিনি হচ্ছে আফ্রিকা। আফ্রিকা। তো আপনি শুনেছি যে আফ্রিকায় গেলে মানুষ মানুষকে মেরে ফেলে। তো মিশরের যে কোটি, কোটি বিদেশি পর্যটকরা আসতেছে, না, এই মিশরও তো এক্সাক্টলি। আফ্রিকা। অবশ্যই। আমি এটাই বোঝাচ্ছি। অবশ্যই ভালো পয়েন্ট। সবচেয়ে বেশি আমি আপনি যেই আফ্রিকাটা চিনে আসছি বা সিকিউরিটি যে শব্দটা আফ্রিকার মাঝখানে চলে আসে, সেটা হচ্ছে শুধুমাত্র এই দক্ষিণ আফ্রিকা একটা দেশ, এটা দিয়েই হয়ে থাকে। আরো কিছু, কিছু দেশ আছে যেখানে ছোট বড় ঘটনা ঘটে থাকে। কিন্তু আমি আপনি যেভাবে আফ্রিকাটাকে চিত্রায়িত আমি আপনার মাইন্ডে করেছি, ওইভাবে না। যেমন উগান্ডা। আমি জাহিদ ভাইয়ের ফার্মে গেছিলাম একদিন। ওইখান থেকে এমন একটা সময়ে আমি আ উগান্ডার রাজধানী কাম্পালা, যেখান থেকে প্রায় ৩৫০ বা ৪০০ কিলোমিটার দূর হচ্ছে জাহিদ ভাইয়ের ফার্ম। তো ওইখান থেকে আমি রিটার্ন আসছি আরকি কাম্পালায়। এমন একটা সময়ে আমি বাস থেকে নামছি, তখন বাজে রাত প্রায় ৪টা বা ৩টা এরকম একটা সময়। আমার সামনে একটা ব্যাগ, পিছনে একটা ব্যাগ, হাতে ক্যামেরা, পকেটে মোবাইল। মোটামুটি আমার ট্রাভেল সেটআপ পুরোটা। হুম, তো বাস থেকে নেমে স্টেশন যেহেতু মোটামুটি ভিড় হয়, আমাদের দেশে যত বাস স্টেশনগুলো আছে সবসময় দেখবেন একটা রিস্ক থেকেই যায়। ছিনতাইকারী হুম, হুম। কবলে পড়তেই পারি এটা অবশ্যই। ডেফিনিটলি। হুম, ঠিক সেরকম একটা বাস স্টেশনে আমি নামছি। নেমে অনেকগুলো মোটরসাইকেলের ড্রাইভার দাঁড়ানো আছে। তাকে বললাম যে অমুক জায়গায় যাবে কিনা? প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে। সে বলল যাবে। তার সাথে ভাড়া নিয়ে একটা বার্গেনিং হইলো। তারপর উঠলাম। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। দোকানপাট সব বন্ধ। রাত ৩টা বাজে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই। খুব কম ১ টা ২ টা গাড়ি। ওই সময়ে সে চাইলে আমাকে যেকোনো জায়গায় নিয়ে গিয়ে যেকোনো জায়গায় আটকে এটলিস্ট আমার কাছ থেকে একটা মোবাইল তো নিয়ে যেতে পারত। হুম, হুম। কিন্তু সে আমাকে ঠিকই সহি সালামতে নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসছে। তো আমি ওইখানে ওই যে আফ্রিকার যে ভীতি, নিরাপত্তার যে চিন্তা ওইটা আমার মাথায় আসেনি। তো আরেকটা বিষয় আমি ব্যক্তিগতভাবে যেটা ধারণ করি সেটা হচ্ছে বিপদ যদি হওয়ার হয় সেটা সবখানেই হতে পারে। আমি অবশ্যই, যেটা অবশ্যই। ব্যক্তিগতভাবে মনে অবশ্যই, করি। অবশ্যই 100%। তবে আমাদের নিরাপত্তাটা আমাদের নিজেদের একটু ভাবা লাগে। ভাবা লাগে। কিন্তু আমরা যতটুকু ভেবে থাকি অতটুকু ভাবার প্রয়োজন আফ্রিকার অনেকগুলো দেশে নেই যেই দেশগুলো নিয়ে আমরা ভাবি। এই যে হুম, উগান্ডার একটা উদাহরণ আমি দিলাম আরকি যে ভালো রাত বললেন। ৩টা বাজেও আমি সেফ ছিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম অনেক দেশগুলোতে আমার রাত বিরাতের জার্নি করা হয়। বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট, মোটর বাইক এগুলোতে জার্নি করা হয়। আমি আলহামদুলিল্লাহ সেফ ছিলাম। তার মানে আলহামদুলিল্লাহ আমরা এইটুকু আপনার কথা দিয়ে বুঝলাম যে দক্ষিণ আফ্রিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গর একটা বড় একটা প্রভাবের কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। অ্যান্ড ওই অল্পতেই খবরগুলো আমি আপনি পর্যন্ত আসে। আসে, হ্যাঁ। আর সেটাকে আমরা মনে করি ফুল আফ্রিকাকেই ফুল আফ্রিকা রিপ্রেজেন্ট করতেছে। এরকম ভাবে। তার মানে আপনার কথা ধরে আমি এটুকু বুঝলাম যে আফ্রিকাতে সব দিক থেকে মোটামুটি আফ্রিকা, বিশেষ করে আফ্রিকা যে আমরা ইয়াকে মহাদেশ মহাদেশ হিসাবে ভাবি। চিন্তা করি সেটা সব দিক থেকে ভালো, বেটার। মানে এট লিস্ট আমাদের বাংলাদেশ বা এশিয়ার তুলনায়। বাংলাদেশের কাছাকাছি বলতে বা বাংলাদেশের মতোই বলতে পারেন নিরাপত্তা। যেহেতু বাংলাদেশেও খুন-খারাবি হয়, হ্যাঁ, বুঝতে ছিনতাই হয়, চাঁদাবাজি হয়। বাট ওইখানে চাঁদাবাজিটা হয় না। এটা একটা মজার এটা ব্যাপার। ভালো পয়েন্ট যেমন এই যে বলছেন। জাহিদ ভাইয়ের যে ফার্ম, হ্যাঁ, এটা হচ্ছে যে জেলা শহর থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূর। কোনো পাকা রাস্তা না। এটা হচ্ছে মাটির কাঁচা রাস্তা।
যেতে প্রায় এই 70-80 কিলোমিটার যেতে 2 থেকে 2.5 ঘন্টা বা 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। ওরকম একটা প্রত্যন্ত অঞ্চলে জাহিদ ভাই গেলেও থাকেন। আমি নিজেও থেকে আসছি 5-7 দিন। প্রায় না আরো বেশি ১ সপ্তাহ 10 দিন মতো আমি ছিলাম। দ্বিতীয়বার, ১ম বার ছিলাম ১ দিন। ইভেন ওইখানে বাংলাদেশী 1 জন, 2 জন, 3-4 জন বাংলাদেশী ওইখানে থাকেন। কন্টিনিউয়াসলি ওখানে বসবাস করেন। স্থানীয় মানুষের সাথে জীবনযাপন। আশেপাশেও কোনো ইয়া নাই। এমন না যে কোনো বিদেশি কমিউনিটি আছে, ওই কমিউনিটির মাঝখানে যে থাকেন তাও কিন্তু না। মানে ওনারা সবাই সেফ আছেন, আমি এটা বুঝাচ্ছি। তার মানে নিরাপত্তার জায়গাটাও চিন্তা করলে আলহামদুলিল্লাহ ওখানেও পজিটিভ একটা জিনিস আছে, যে কেউ চাইলে ওখানে আমরা যেতেই পারে বিজনেসের যেতেই পারে পারপাসে। ডেফিনিটলি, হ্যাঁ। অবশ্যই একটা অবশ্যই। ভালো একটা জিনিস। ভাইয়া এই যে এখন সবচেয়ে বেশি হয় কি, যারা কৃষি নিয়ে বিজনেস করতে চায়, কৃষি নিয়ে চিন্তা করতে চায়, তো দেশে এক রকমের আবহাওয়া থাকে, দেশে এক রকমের ওয়েদার কন্ডিশনে সে এই ধরনের এটা চাষাবাদ করলে ভালো হবে এগুলা জানে। এখন আফ্রিকাতে গেলে কি সেম কন্ডিশন থাকে কিনা, নাকি ওইটার ক্ষেত্রে আলাদা, আলাদা ভেরিয়েশন আসে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আরেকটা বিষয় যেটা আমি আগের প্রশ্নে উত্তর দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তাদের মধ্যে সততার একটা অভাব আছে। মানে মানুষ তো ভালো, ঠিক আছে, সব ঠিকঠাক, কিন্তু সততার একটা অভাব আফ্রিকার মানুষদের গ্রামীণ অঞ্চলে বলেন, শহরাঞ্চলে বলেন, মোটামুটি একটা বড় অংশের মধ্যে সততার একটা অভাব আছে। ফাইন্যান্সিয়াল লেনদেন যখন হয় বা এরকম ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকা উচিত। এই আমাদের বিষয়টা। সতর্ক থাকা উচিত হ্যাঁ, যাতে। আমাদের সতর্ক থাকা উচিত। কিন্তু আমাদের ডে টু ডে লাইফ এর মধ্যে ডেফিনিটলি ফাইন্যান্সিয়াল লেনদেন হবেই, হয়ে হ্যাঁ, আসতেছেই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটু সতর্কতা মেইনটেইন করা ডেফিনিটলি উচিত। আর আপনার যে প্রশ্নটা ছিল যে আমার কথা ছিল যে ওয়েদার আবহাওয়া। কন্ডিশনটা, হ্যাঁ। দেখেন, একজন মানুষ যখন উগান্ডায় যাচ্ছে কৃষিতে ইনভেস্ট করবে। হুম, ইনভেস্ট মানে এমন না যে ৫-৭ লাখ টাকা ইনভেস্ট করলাম। 5-7 লাখ টাকা তো ১ বছরের ডকুমেন্ট করতেই যাবে গা। হুম, হুম, হুম। এক্সাম্পল স্বরূপ। হ্যাঁ, অবশ্যই। তো ৫-৭ লাখ টাকা ইনভেস্টের চিন্তা নিয়ে তো ডেফিনিটলি কেউ উগান্ডা যাবেন না বাংলাদেশ থেকে। তো নিঃসন্দেহে বড় একটা অঙ্কের বিনিয়োগের চিন্তা তার থাকবে। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম, এত বড় বিনিয়োগ যখন সে দেশের বাইরে এত দূরে একটা দেশে গিয়ে করতে চাচ্ছেন, তার ডেফিনিটলি দেশে খুব ভালো পরিমাণের নলেজ নলেজ এবং অভিজ্ঞতা নিঃসন্দেহে আছে বলেই সে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বিদেশে যাচ্ছে। যাচ্ছে, এক্সাক্টলি। এটা তো লজিক্যালি একটা অবশ্যই। ব্যাপার। হ্যাঁ। এখন আপনি এই মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হয় বা এই স্ক্রুগুলো কিভাবে টাইট দিতে হয়, এটা যদি আপনি জানেন, এই যে মাইক্রোফোনের যে সেটআপ, এটা আপনি ছাদে নিয়ে গেলেও আপনি জানবেন যে কিভাবে করতে হয়। করতে হয়, হ্যাঁ। হয়তোবা একটু রোদ লাগতেছে, সেটার জন্য আপনি হয়তোবা ছাতাটা ধরবেন উপরে। অথবা আপনি বৃষ্টির দিনে রাস্তায় রিক্সার সাথে কিভাবে লাগানো হয় এই মাইক্রোফোনটা আপনি ডেফিনিটলি জানবেন। আমি এটা বোঝাতে চাচ্ছি, অনেক ভালো উদাহরণ। আপনি যখন একটা নলেজ, একটা কাজ যেহেতু আপনি জানেন, স্ক্রুটা কিভাবে ঘোরাইতে হয় আপনি জানেন, এটা যেকোনো জায়গায় আপনি গিয়ে যেকোনো ঘোরাতে দেশে গেলেও পারবেন। আমি সেটা মেইনটেইন করতে পারবো। তো ওই যে ঠিক এইখানে হয়তোবা এসি আছে, ছাতাটা দরকার লাগতেছে না। ছাদে গেলে হয়তোবা রোদের তাপের থেকে একটু সুরক্ষা সাদা পাওয়ার জন্য হবে। এটা ধরতে হবে। তো আবহাওয়ার যে ব্যাপার, এটা আপনি বুঝবেন যে আপনি যেই কাজটা জানেন, যেই নলেজটা বা যেই সেক্টরের চাষাবাদ আপনি জানেন, এটার জন্য কি ধরনের আবহাওয়ার প্রয়োজন হয়, অ্যান্ড ওই আবহাওয়াটা ওই দেশে আছে কিনা আপনি অবশ্যই পড়াশোনা করছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যখন ৳১,০০,০০,০০০ কোথাও বিনিয়োগ করবেন, আপনি ডেফিনিটলি ৳2,00,000 খরচ করে, ৳3,00,000 খরচ করে ওই দেশে গিয়ে একবার দেখে আসবেন। এটা তো খুবই ভালো এটা পয়েন্ট। তো এটা হ্যাঁ, তো লজিক্যাল ব্যাপার না? অবশ্যই লজিক্যাল, অবশ্যই। বেশিরভাগ মানুষ, আমি যদিও বা আমার নিজের কোনো কৃষি ফার্ম নাই হুম, বা চাষাবাদের অনেক বেশি নলেজ আমার নাই। কিন্তু অনেক মানুষ, আমি যেহেতু এই কৃষি নিয়ে ভিডিও বানাই, যেকোনো দেশে গেলে এটলিস্ট চেষ্টা করি ১টা-২টা ফার্ম ভিজিট করতে। হুম। তো সেই দেখে মানুষ আমাকে বলে, "ভাই, আমি অমুক দেশে যেতে চাচ্ছি, গেলে কেমন হবে?" তো এইটার উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে থাকে না। কারণ আমার মনে হয় না যে ওই ব্যক্তি উত্তরটা ডিজার্ভ করে। কারণ উনি ওই দেশে গিয়ে কৃষিকাজ করতে চাচ্ছেন মানে ডেফিনিটলি উনার এই দেশে ভালো একটা কৃষি অভিজ্ঞতা উনার আছে। আছে, হ্যাঁ। সেটেল কোনো একটা প প্ল্যাটফর্ম উনার হয়তোবা আছে। দেখেই তো উনি দেশের গণ্ডি পেরিয়ে, যেটা একটু আগে বাইরে বললাম। যাচ্ছে, এক্সাক্টলি। এরকম একটা মানুষ যখন এত বড় বিনিয়োগ করতে যাবে, ওই মানুষটা কেনই আপনার বা মেসেজ দিয়ে ইনবক্স করে দেখবে? না, গুগল তো অবশ্যই। পড়ে আছে না? তার আজকের চাইতে বড় যুগে সে নিজে ভিজিট করুক না একবার। ভিজিট, এখন সে যদি ভিজিট করতে যাবে, কিভাবে কি করবে এটা যদি না জানে, হুম। এটা যদি না জেনে থাকে, আমার মতো কেউ একজন নগণ্য একজন ব্যক্তির কাছে যদি মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে হয়, এটা আমি বলব যে উনি ওইখানেই উনার ব্যর্থতা বা ওইখানে উনি, জানি না বলা ঠিক হবে কিনা, অযোগ্য। অবশ্যই, এক্সাক্টলি। না ভালো, অবশ্যই। কারণ আজকের এই ওপেন সোর্স এর দুনিয়াতে আপনি যেটা যেখানে যেভাবে সার্চ করতেছেন আপনি পাচ্ছেন। হুম, ফ্লাইট কস্ট কত আপনি গুগলে সার্চ দিলে পাচ্ছেন। হুম। তো কিভাবে যাবে, কোন এয়ারলাইন্স যায় এটা পাবেন।
তো যে ওই দেশে যাইতে হলে বাংলাদেশী হিসেবে আপনার কি প্রয়োজন এটা আপনি অনলাইনে পাবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি আপনাকে পড়াশোনা। মানে অবশ্যই। আপনি একটা বেসিক রিসার্চ আপনার থাকা উচিত। আর ওই রিসার্চ নিয়ে আপনার ওই দেশটাতে গিয়ে পৌঁছানো উচিত। না হয় আপনি কিভাবে ভাবলেন যে ১০-২০ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে বা ১০০-২০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট নিয়ে আপনি ওইখানে একটা ফার্ম সেটেল করবেন। যদি আমার মতো নগণ্য একজন মানুষের কাছে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে হয়। হুম। এই আজকে একটু আগে আপনার সাথে আমার ওই যে ম্যাপ নিয়ে একটা জায়গায় গিয়া হচ্ছিল যে আসেনি, না আপনি বলতেছেন যে ম্যাপ দিলে তো সমস্যার সমাধান হয়ে যেত। হ্যাঁ, এই যে বিষয়টা, এরকম হ্যাঁ, তো এরকম আরকি। মানে আমি জানি না বিষয়টা বোঝাতে পারছি আমি কিনা। আমি আমি বুঝ আ দর্শকদের কাছে একটা ভালো। বিষয় এখানে মেনশন করব সেটা হচ্ছে আমি গুছিয়ে কথা বলতে জানি না। না, না, আমি যে আমি ইনফরমেশন গুলো আসতেছে না আমি আলহামদুলিল্লাহ। আসলে যেটা হয় কি আমি ব্লগ করতে গেলে ক্যামেরাটা সামনে থাকে যা দেখি দেখতে পাচ্ছেন এটা পর্দা। এই পর্দাটা অমুক দেশ থেকে আসছে এটার কালার এই। চোখের সামনে যা দেখি তা প্রেজেন্ট করি। হুম। একটা জায়গায় বসে যখন অনেকগুলো কথা বলতে হয় আ না, তো না ভাইয়া, দেখা মানে যায় আমি গুছিয়ে মানে বলতে পারি না আরকি। না, আমি আমি ধরেন নিজেও যদি বিজনেসে যদি কখনো আল্লাহ যদি ওই সুযোগ থাকে, এট লিস্ট আপনার এখান থেকে অনেকগুলো জিনিস শিখতেছে এবং সেই নলেজটা নিয়েও অনেক কিছু আগানো যাবে। এটা নিয়ে আপনার না, ইয়া নাই। আমার অবশ্যই এরকম কোনো বিজনেস নাই। বাট হুম, আমার যেটা মনে হয় যে একজন মানুষ উগান্ডায় যাবে বিজনেস করবে। হুম, তার বড় এখানে একটা একটা এক্সাম্পল সাকসেস এক্সাম্পল আমি দেই। হুম। সেটা হচ্ছে আমি আমি আসতাম একটু পরে। হ্যাঁ, আপনি বলুন ভাইয়া। আমি প্রায় যে দেশগুলোতে যাই, হুম, আ যেহেতু বাংলাদেশ থেকে আফ্রিকা যাওয়া, হুম, ইনভেস্ট করা, ভালো কিছু করা, আমি মনে করি ৳২০,০০,০০০ খরচ করে ইউরোপ না গিয়ে, সাগরপথে ইউরোপ না গিয়ে, এই ৳২০,০০,০০০ র মধ্যে ৳২,০০,০০০ বিমান ভাড়া দিয়ে সে এট লিস্ট আফ্রিকা ঘুরে আসুক। আমি এরকম মনে করি। কারণ আফ্রিকাতে গেলে সেই যেটা পাবে সেটা হচ্ছে রাজত্ব সে কিভাবে করবে ওই জিনিসটা বুঝবে, শিখে আসবে। শিখে আসবে। তো কিন্তু আমরা ইউরোপ, আমেরিকায় গিয়ে আমরা ৳২০,০০,০০০ ৳৩০,০০,০০০ খরচ করে যখন সাগর পথে যাচ্ছি আমরা গিয়ে রাজত্বটা পাচ্ছি না। কারণ ওইখানে গিয়ে আমাদের রাজত্ব পেতে হলে এট লিস্ট ৳১,০০,০০,০০০ ইনভেস্ট করে বা ৳৫০,০০,০০০ ইনভেস্ট করে একটা বিজনেস করতে হবে। হুম, তারপরে আমরা রাজত্ব পাবো। অন্যথায় আমাদের কর্তৃত্ব করতে হবে। মাসে ৳৫,০০,০০০ ইউরোপে ইনকাম হয় এটা সকলেই বলে। ৳৩,০০,০০০ ৳২,৫০,০০০ যে ট্যাক্স যায় এটা কে এটা কেউ বলে? বলে না। এটা ভালো পয়েন্ট। অনেক এগুলো মানে আমি জানি না অবশ্যই যাই নাই কিন্তু আমার যেটা মনে হয় না, এটা হ্যাঁ, এই সত্যি। কথাগুলো কেউই বলে না। আপনি ১০০ জন ইতালিতে, ইতালি যাই মানুষের স্বপ্ন ড্রিম ডেস্টিনেশন ইতালি। আমি কাউকেই ছোট করে কিছু বলছি না। আমার যদি ভুল হয় ক্ষমা করবেন দর্শকরা। যে ইতালিতে যাচ্ছে বা আছে এখন সম্প্রতি ২, ৩, ৪, ৫ বছর হলো উনি গেছেন। এরকম ১০০ জনের কাছ থেকে জিজ্ঞেস করবেন, "সত্যিকার অর্থে আপনি কেমন আছেন?" আমার কেন জানি মনে হয় এর মধ্যে ৬০-৭০% বলবে যে খারাপ আছি। হয়তোবা ২০-২৫% বলবে যে, "আলহামদুলিল্লাহ আমি আসছি, এসে আমি সাকসেস যেটার জন্য আসছিলাম ওটা পাইছি।" বাকি 70% স্ট্রাগল করে মিনিমাম ৫, ৭, ১০, ১৫, ২০ বছর গিয়ে। সবাই শুধু আপনার হলো রেভিনিউর কথা বলে বাট রেভিনিউর কথা বলে, হ্যাঁ, এক্সপেন্স কেউ বলে না। প্রফিটের কথা বলে আমি না কিন্তু চাইনিজ একজন বাংলাদেশী চায়নায় থাকেন। উনার হিসাব দেখছিলাম সরি জাপানে মেবি অনেক আগেই দেখছিলাম ভিডিওটা। উনার বেতন হচ্ছে ৳৯,০০,০০০ হুম, বাংলাদেশী টাকায় ৳৯,০০,০০০ উনার বেতন। উনি হিসাব করে দেখালো উনার খরচ-বিরচ সবগুলো গিয়ে ৳১,১০,০০০ উনার টিকে। এই যে এটাই আসলে ঘটনা। তো উগান্ডায় একজন বাংলাদেশী উনি একটা কর্পোরেট জব করে নাকি। উনার বেতন হচ্ছে ৳৬,০০,০০০। হুম, এর মধ্যে যদি আ ২০% ট্যাক্স দিতে হয় সরকারকে ওই বেতনের ইনকামের ১,২০,০০০। ৳১,২০,০০০ উনার ট্যাক্স দিতে হয়। হুম, প্রায় ৫০,০০০-৬০,০০০ উনার বাসা ভাড়া দিতে হয়। হুম, তাইলে কত গেল? প্রায় ৳২,০০,০০০ কাছাকাছি চলে গেল তো? হুম। তো এই যে ইনকাম যে ৳৬,০০,০০০ এটা যখন আপনি সবার সামনে বলবেন, আপনার বলা উচিত যে এই ৳৬,০০,০০০ থেকে আপনি দেশে কত টাকা পাঠাতে পারেন। আপনি আ বাংলাদেশী টাকায় জাহিদ ভাই যেই গ্রামে জাহিদ ভাইয়ের ফার্ম অথবা যেই শহরে জাহিদ ভাইয়ের ফার্ম, একটা ছোট্ট বাসা ভাড়া আপনি সুন্দরভাবে ৳১৫,০০০-২০,০০০ দিয়ে আপনি খুব ভালো একটা বাসা পাবেন। যদিওবা অত বড় বাংলো বা বড় বাড়ি না, ৳১৫,০০০-২০,০০০ দিলে এটলিস্ট ৳২০,০০০ দিলে আপনি ভালো একটা বাসা পাবেন। এখন ওইখানে গিয়ে যদি আপনার একটা ব্যবসা হয়, আ জানি না এই উদাহরণটা যাচ্ছে কিনা আমারটাই বলি। আমি যেই গ্রামে আমার ব্যবসা ছিল, ওইখানে আমার বাসা ভাড়া ছিল বাংলাদেশী টাকায় আ ৳১,৬০০ বাসা ভাড়া ওই গ্রামে। হুম, আমার দোকান ভাড়া ছিল ৳১০,০০০-১২,০০০ বাংলাদেশী টাকায় ৳১৫,০০০-১৬,০০০ অর্থাৎ হুম। ৳২০,০০০ র মধ্যে আমার বাসা, দোকান, আমার ব্যবসায় যে দোকান, ওই দোকানের ভাড়া এবং আমার বাসা ভাড়া। খাবার-দাবার টুকটাক ওই যে বাড়ির পিছনে মূলা হুম, বীজ ছিটাই দিলে উঠে যাচ্ছে ওখান থেকে খাচ্ছি। ধনিয়া পাতা, টমেটো ফালাই দিলাম ওখান থেকে খাচ্ছি। কিন্তু এই লাইফগুলো, এই যে চিপ লাইফস্টাইল এগুলো উন্নত দেশগুলোতে খুবই করা কম পসিবল। পাওয়া যায় আরকি। তো আমি যেটা বলতেছিলাম যে ৳২০,০০,০০০ খরচ করে সাগরপথে ইউরোপ না গিয়ে আমি বলব যে আফ্রিকায় যাক। এট লিস্ট রাজত্ব কিভাবে করে সেটা শিখবে।
আমি মোজাম্বিকে যেই দেশে থাকি ওইখানে আফ্রিকার যে দেশে মোজাম্বিকে আমি থাকি 20,000-20,000-এর কাছাকাছি বাংলাদেশি থাকে ওখানে। পর্তুগিজ ভাষায় সবাই মানে বস বলে সম্বোধন করে। ওইখানকার হুম, লোকালরা হুম, সব বাংলাদেশীদেরকে বা সব বিদেশীদেরকে বস বলে সম্বোধন করে। হুম। মানসিক যে একটা তৃপ্তি, আপনি আ মানে আপনি রাজত্ব করতেছেন। আফ্রিকায় যেসব বিদেশীরা থাকে রাজত্ব করে। এক্সাক্টলি। ভাইয়া এখানে একটা জিনিস হলো কি আপনি জাহিদ ভাইয়ের কথাটা আসছে যেহেতু, কারণ জাহিদ ভাই তো বাংলাদেশে আমার ধারণা আফ্রিকা থেকে সবচেয়ে বড় বিজনেস করতেছে। মানে আমরা বাইরে থেকে যেটা দেখি যদি ভুল না করে থাকি আমি। জাহিদ ভাই তো সবচেয়ে বড় ৫,০০০ এখন নিয়ে যেহেতু কাজ করতেছে বাংলাদেশ থেকে। এর বড় কেউ করতেছে কিনা আমি আফ্রিকাতে? শুনেছি বাট ব্যক্তিগতভাবে ওই দেশে যেহেতু যাওয়া হয় নাই, সাউথ সুদান আচ্ছা। আমার যাওয়া হয় নাই। বাট শুনেছি ২০,০০০ বা ৩০,০০০ একর জায়গা জুড়ে একজন বাংলাদেশী খুব সম্ভবত তুলা চাষ বা এরকম কিছু একটা করতেছেন। আমি নিশ্চিত নই। বাট এরকম বড় আকারে স আ উগান্ডারই পাশের দেশ সাউথ সুদানে এরকম একটা ফার্ম শোনা আছে। হয়েছে। আছে। এখন আমার কথা হলো যে ভাই এই যে আপনি তো খুব ভালো মতো জাহিদ ভাইটাও ভিজিট করলেন এবং জাহিদ ভাই আ অনেক বড় একটা ইয়া নিয়ে সবসময় বলে আসছে। আপনি আসলে এইখানে কি মানে দেখতেছেন যে আসলে কতটুকু লাভবান হওয়ার সম্ভাবনা আছে? ধরেন যে চিন্তা করতেছে আমি আপনার কথা শুনে সবকিছু বুঝলাম। বাট কয় বছর পরে এইটার লাভবানের সবচেয়ে ভালো মুখ দেখতে পারবে? বা কত বছর পরে সেইটা তার স্বপ্নটা যেটা নিয়ে আগাচ্ছে সেটা ফিল আপ হবে আপনার কাছে মনে হয়? সেটা যে কেউ বিজনেসম্যান যাতে বুঝতে সুবিধা হয় যে এখানে করবে। যদি আমি বলি বিজনেসম্যানের আ চিন্তাধারার সাথে ম্যাচ হওয়ার মতো অ্যান্সার যেহেতু আপনি আমার কাছ থেকে চাচ্ছেন, সেহেতু আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে, আমার যে জীবনের গণ্ডি, আমার যে চলাফেরা, এর মধ্যে আমি এরকম প্রজেক্ট করতেছে বা এত বড় একটা উদ্যোগ নিয়েছে এরকম মানুষকে আমি কাছ থেকে দেখিনি। হুম, জাহিদ ভাই ১ম যাকে আমি এরকম কাছ থেকে দেখেছি, হুম, একজন বাংলাদেশী হিসেবে হুম, দেশের বাইরে গিয়ে আফ্রিকার মতো একটা দেশে, উগান্ডার মতো একটা দেশে গিয়ে এত বড় একটা আ হুম, মানে ভিশনারি একটা উদ্যোগ উনি নিয়েছেন অ্যান্ড ওটাতে উনি হাঁটছেন। হুম, এরকম জাহিদ ভাইকেই দেখেছি। হুম, তো ধরতে গেলে আমার এরকম কোনো বিজনেস নাই। যে হুম। বিজনেস নলেজ থেকে আমি বলতে পারবো যে এটা সাকসেস হবে সাকসেস হবে, হ্যাঁ। বা এটা আ ফেইল করবে। হুম। মানে স্ট্রেইট আমি আমার জায়গা থেকে তার ট্রান্সপারেন্সি নিয়ে সম্ভাবনা অনেক বলতেছি। বেশি। তো এরকম উদাহরণ প্রচুর আছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এরকম উদাহরণ ওই যে যেমন একটু আগে বললাম ০.৫ ঘন্টা লাগে শুধু ওই অ্যাভোকাডো বাগানটা ক্রস করতে। তো ডেফিনিটলি এটা বিদেশি একটা কোম্পানি এসে আফ্রিকার যে ল্যান্ড এটাকে ইউটিলাইজ করে তো বিজনেসটা করতেছে। অবশ্যই বুঝে যদিও শুনে করতেছে। হ্যাঁ, ওই যে তাদেরকে কাছ থেকে দেখি নাই। হুম। বাট উদাহরণ আফ্রিকার প্রায় দেশগুলোতে এরকম বিদেশি বিনিয়োগের অনেক, অনেক আছে। সম্ভাবনা অনেক ভালো যে কেউ আছে। হ্যাঁ, মানে করতে পারে। ভাই আমরা প্রোডাকশনটা বুঝলাম যে খুব ভালো করতে পারে। কিন্তু প্রোডাকশনের পরে এটা সেল করা বা কোন জায়গায় এটার সবচেয়ে বড় আউটপুট আসে, আফ্রিকা থেকে কোন দেশে সবচেয়ে বেশি করা হয়, রপ্তানি করা আ হয়? এটা যেমন আর আমরা কি চাইলে একটু ভাই আপনাকে আমি বলি, হুম, আমরা শিওর। কি চাইলে কি ভাইয়া আফ্রিকাতে এমন কেউ বিজনেস করে তার সাথে সাপ্লাই চেইনটা মেইনটেইন করে বাংলাদেশে কি সেম প্রোডাক্ট গুলো আনতে পারি কিনা? ওভারঅল আসলে সাপ্লাই চেইন থেকে শুরু করে জি। রপ্তানিটা কিভাবে হয়? জি, এটা নিয়ে একটু পরে বলছি। আরেকটা বিষয় মাথায় আসছে এটা একটু হ্যাঁ, শেয়ার করে নিই। সেটা হচ্ছে প্রোডাক্টিভিটির যে ব্যাপার আফ্রিকান ল্যান্ড গুলোর, আফ্রিকার যেমন জাহিদ ভাই যেই জায়গাতে ফার্ম নিছেন, ওইখানে যে মাটি, পৃথিবীর সৃষ্টির পর থেকে ওই মাটিতে চাষ হয়নি কখনো। মানে ওই মাটিতে বিশাল বিষয়। চাষ হয়নি। আমি এটা বোঝাতে চাচ্ছি যে চাষযোগ্য বাট কখনোই চাষ চাষ হয়নি। হয় না। বুঝতে এরকম পেরেছি। হ্যাঁ। জায়গার সংখ্যা আফ্রিকাতে প্রচুর। তার মানে পুরো পড়ে আছে অযথা। পুরো পড়ে আছে। আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ট্রাভেল করবেন, এমনও জায়গা আছে, এমনও দেশ আছে যেখানে কোনো বাড়িঘর দেখবেন না, কোনো খেতি খামার দেখবেন না। এরকম প্রচুর আমাদের এরা কি দেশে অলস? মানে বিষয়টা কি এমন যে এটা তারা কিছু হচ্ছে করতে চাচ্ছে না? জনসংখ্যার ঘনত্ব খুবই কম। এক, হ্যাঁ, দ্বিতীয়ত এই যে যেটা আমরা এতক্ষণ বলে আসছিলাম যে হ্যাঁ। তাদের চিন্তা চেতনা বা চিন্তাধারার মধ্যে এই জিনিসগুলো আসে পরিশ্রম না করে মানুষের বা কম হয় হ্যাঁ। নাই। কিন্তু পড়ে আছে। কত খাবেন আপনি? কত করবেন? কত চাষ করবেন? এরকম শত, শত না হাজার, হাজার না লাখ, লাখ কোম্পানি গিয়ে বিভিন্ন দেশগুলোতে ইনভেস্ট করা এটা খুবই বলতে পারেন যে এটা আগামী ৫০-১০০ বছরের মধ্যে ডেফিনিটলি দেখতে পারবেন। আজকের যে মিডল ইস্ট আমরা দেখতেছি, সেই মিডল ইস্ট আগামী ১০০-১৫০ বছর পর গিয়ে হয়তোবা এই আফ্রিকায় হবে। আফ্রিকায় হ্যাঁ, হবে। এক্সাক্টলি এটাই মনে আর হচ্ছে। ইভেন এখন যে আমরা নলেজ নিয়ে কথা বলতেছিলাম, নলেজ গ্যাপের যে ব্যাপার, এরা আপনি শুনবেন হয়তোবা জেনে থাকবেন যে এলন মাস্ক, ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, হুম, তার জন্ম কিন্তু দক্ষিণ আফ্রিকাতেই।
এটা আপনি জানতেন? জানতাম না জানতেন না? আসলে না। সে দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত। আল্লাহ। তো দক্ষিণ আফ্রিকা মহাদেশ থেকে এরকম বিশ্ব নেতৃত্ব পর্যায়ে মানুষ আছে। এটা একদম হাইয়েস্ট লেভেলে বললাম আরকি। কিন্তু মিডিয়াম লেভেল, লো লেভেল এরকম অনেকটা আছে। তার যারা কিনা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পড়াশোনা করে আসছেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে এড করব, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি যে দেশে থাকতাম মোজাম্বিক, মোজাম্বিক থেকে একজন লোকাল মোজাম্বিক খুবই উচ্চবিত্ত পরিবারের সন্তান। সে তার বন্ধু-বান্ধব সহ প্রায় ১৪-১৫ জনের একটা টিম নিয়ে বাংলাদেশে আসছেন বিয়ে করার জন্য। হুম, হুম। বাংলাদেশী একজন মেয়ে, যার সাথে সে জাপানে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় হয়তোবা সম্পর্ক হয়েছে বা পরিচিত হয়েছে। ওই সম্পর্কটা বিয়ে পর্যন্ত ঘটিয়েছে। আমি এই এক্সাম্পলটা এখানে এর জন্য আনলাম যে মোজাম্বিক পৃথিবীর ৪র্থ বা ৫ম গরিব একটা দেশ। হুম, হুম, হুম। সেরকম দেশের একজন উচ্চবিত্ত পরিবারের সন্তান, সে পড়াশোনা করতে করছে জাপানে। জাপানে হ্যাঁ। বা গ্র্যাজুয়েশন করতে গেছে জাপানে। জাপান না, ইউএসএ, ইউকে, আপনি যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো দেখবেন ইউনিভার্সিটিগুলোতে ডেফিনিটলি আফ্রিকার বিভিন্ন গরিব দেশগুলো থেকে যাওয়া স্টুডেন্ট আপনি পাবেন, যারা গ্র্যাজুয়েট হয়ে আসছেন। বিশ্বমানের পড়াশোনা, বিশ্বমানের জ্ঞান তারা নিচ্ছে। ওরা হয়তোবা ওইখানে সেটেল হচ্ছে, অথবা বেশিরভাগ বড় একটা সংখ্যা দেখা যায় তাদের দেশে ফিরে আসছে। কারণ দেখতে পাচ্ছে তাদের দেশে অপরচুনিটি অনেক হিউজ। বেশি, এক্সাক্টলি। আপনি আরেকটা বিষয় যদি খেয়াল করেন দেখবেন, জিডিপি বৃদ্ধির যে হার, আ হুম, 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 হুম। ওইটা সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীর সবচেয়ে যে গরিব দেশ বুরুন্ডি, সব মানে মনে হয় ২ নাম্বার বা ৩ নাম্বার বা ১ নাম্বার, এরকম ১ থেকে ৩ এর মধ্যে আছে লিস্টে গরিবতম দেশের সাউথ সুদান। সাউথ সুদানে জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। কারণ হচ্ছে ওখানে কিছুই নাই। হুম, যা হচ্ছে সবই মানে প্লাস। হুম। মনে করেন এটা একটা খালি আ একটা মাঠ। ওই মাঠে যা যা রাখতেছে, করবো শুধু লাভই মানে যা বাড়তেছে। হতেছে তাই এড হচ্ছে। এক্সাক্টলি। মানে বৃদ্ধিতে এড হচ্ছে। এখন ইউএসএ, ইউকে তে করার মতো কিছু নাই। হুম। কিন্তু আফ্রিকার পুরো মাঠটা খালি পড়ে আছে। আপনি যেভাবে মন চায় করতে পারেন, যা মন চায় করতে পারেন। এখন অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েট করা একজন আফ্রিকান, সে ওখানে গিয়ে ওখানে যে সেটেল হবে, তার ভিশন হয়তো অনেক বড়, কিন্তু ওই লেভেলে খেলার মতো মাঠটা তার ইউএসএ তে নাই। সে তার দেশ গানায় ফিরে আসছে। তার দেশ সাউথ সুদানে ফিরে আসতেছে। কারণ মাঠ পড়ে আছে। সে যেমনে মন চায় খেলতে পারবে। হুম। তার নলেজ আছে। তার এই মানে সংখ্যাটা অনেক বেশি। হুম। তো সেই জ্ঞানগুলো তারা এখন ইনভেস্ট করতেছে হচ্ছে তাদের নিজস্ব দেশগুলোতে। দেশে আছে। যদি তারা আসলে এইভাবে ব্যাক করে আস্তে, আস্তে, তাহলে ইনশাআল্লাহ মিডল ইস্টে মানে খুব দ্রুতই মানে আসলে এক্সাম্পল দিলাম আরকি, মানে উন্নত দিক দিয়ে উন্নত যাচ্ছে। আর এরকম। আরেকটা ব্যাপার হলো যে এই যেহেতু ঘনত্ব মানে আপনার কথা শুনে মানুষ কম বসবাস করে, হুম, যার কারণে পলিউশন থেকে শুরু করে সব দিকে কিন্তু এখানে মানে অনেকটাই মানে অন্যান্য কান্ট্রি থেকে অনেক বেশি বেশি, মানে প্রোডাকশন লেভেলটা বা প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে, বেশি, তাই না? বেশি থাকে। জনসংখ্যার ঘনত্ব কম, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু আবার বেশি। বৃদ্ধির হার বেশি। বৃদ্ধির হার বেশি। তাহলে আরো প্রোডাক্টিভিটি তো বাড়বে। প্রোডাক্টিভিটি বাড়বে, বিজনেস বাড়বে, তাদের ফুডের প্রয়োজন হবে, লোকাল যে চাহিদা ওইটা বাড়বে। লোকাল চাহিদার পাশাপাশি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট, যেটা আপনি জানতে চাইছিলেন যে কোন দেশগুলোতে সবচেয়ে বেশি হ্যাঁ, এক্সপোর্ট হয়। ভাই এটা তো যাওয়ার আগে আমার একটা জিনিস মনে হচ্ছে কি, আপনার সাথে আড্ডা দিতে আজকে সেই লাগতেছে। কারণ এত ইনফরমেশন জানতে পারতেছি। সেটা হলো যে কেন জানি মনে হচ্ছে সামনে ১০০ থেকে ২০০ বছর পরে আফ্রিকাই হবে মানে বিশ্বের সবচেয়ে বড় একটা জায়গা দখল করবে। এটা মনে হচ্ছে হ্যাঁ, আমার। ডেফিনিটলি। এবং এইটা যদি এখন যদি বাংলাদেশে যে যারা এখন যে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, তারা সামনে কি পরিমাণ বড় সবাই বিলিয়নিয়ার হচ্ছে হতে টাইম যাচ্ছে। ট্রাভেল করতেছে এখন, যারা যাচ্ছে হ্যাঁ, আফ্রিকাতে। এক্সাক্টলি। ইভেন জাহিদ ভাইকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে উনি টাইম ট্রাভেল করতেছেন। যে তার আজকের যে ২০২৬ সালের অ্যাডভান্সড নলেজ গুলো নিয়ে সে ১৯৮০ সালে ফিরে যাচ্ছে। অ্যান্ড এক্সাক্টলি। ১৯৮০ সালে গিয়ে সে ২০২৬ সালের প্রোডাক্টিভিটি নিয়ে আসতেছে। এক্সাক্টলি। এটা যে মানে মানে এখন যে যদি আমরা কেউ যদি চিন্তা করে যে না আরো সামনে গিয়ে করব, যত লেট করবে তত এখানে শুধু তার মানে লস হওয়ার ইয়াটা কম্পিটিশন বাড়বে। কম্পিটিশন বাড়বে। মানে একটা এক্সাক্টলি। রাস্তা খালি আপনি ড্রাইভ করার জন্য গাড়ির সংখ্যা বাড়বে। এখন এক্সাক্টলি। যারা আসতেছে তারা একটু স্মুথলি চলতে পারতেছে আরকি। আর কৃষি বিনিয়োগ, যেমনটা একটু আগে বলছিলাম যে খাবার এটা লাগবে। হুম। জাহিদ ভাইয়ের একটা কথা যদি কোট করি, একটা মানুষ ০.৫ ঘন্টা পর মারা যাবে, সেও এখন খাবে। অবশ্যই, অবশ্যই। মানে আপনি দেখেন সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা না খেয়ে তো বাঁচতেই পারবো না না সত্যি খেয়ে কথা কেউ বলতে বাঁচতে গেলে। পারবে না। এই যে করোনার টাইম দেখলাম আমরা তাই না? সবই বন্ধ ছিল। আপনি না খেয়ে কয়দিন টিকতে পারতেছেন? না খেয়ে তো কেউ একবেলা কিন্তু থাকেনি। বাকি সবকিছু কিন্তু আপনি না করে চলতে পারবেন। বাট চলতে পারবে। খাওয়া ছাড়া আপনার বাঁচা পসিবল না। তা জাস্ট যেটা মনে হলো যে না বিজনেস করলে আফ্রিকাতেই করা লাগবে। এরকম একটা টেনডেন্সি হইছে। ভাই এবার একটু আমরা আসি সাপ্লাই চেইন থেকে শুরু করে একটু রপ্তানিটা কিভাবে
ভাবে কি বাংলাদেশে করা যায় কিনা? এখানে কিছু চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে মানে তাদের লোকাল যে প্রোডাকশন এগুলো সাপ্লাই করার যে ব্যাপার, ওখানে কিছু চ্যালেঞ্জের ব্যাপার অ্যাড করব। ট্রান্সপোর্টেশন বা তাদের মোবিলিটি ইয়াটা ফেসিলিটি কম। যেমন জাহিদ ভাইয়ের ফার্ম থেকে যে বললাম, ওইটা হচ্ছে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে। কাঁচা রাস্তা বেয়ে যেতে হয়। একটুখানি বৃষ্টি হইলেই মনে করেন যে ওই রাস্তা দিয়ে গাড়ি চলা খুবই দুষ্কর, এরকম ব্যাপার। এখন জাহিদ ভাইয়ের পাশাপাশি আরো কিছু ফার্ম আসতেছে। গভর্নমেন্ট সবসময় ইন্টারন্যাশনাল বিনিয়োগ বা ফরেন ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করে। এখন ওয়েলকাম করার জন্য শুধু আসেন বসেন বলে তো হবে না, অ্যাটলিস্ট এক গ্লাস পানি তো দিতে হবে। অবশ্যই, অবশ্যই। এরকম ফার্মগুলো বা এরকম ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টগুলো যখন বাড়তেছে, ডেফিনিটলি ওখানে গভর্নমেন্ট সাপোর্ট দিবে। শুনলাম যে ওনার যে রাস্তা, এটার কাজ মোটামুটি একটা কি বলে ও সংসদে বিল পাস হওয়া বা এরকম কিছু একটা হইছে। জি স্যার, হয়তোবা ১-১-২ বছরের মধ্যে দেখা যায় ওখানে পাকা রাস্তা হয়ে যাবে। হুম। তো পাকা রাস্তা হয়ে গেলে ওই গ্রামের যে আ স্কুল কলেজ, আমি ওনার পাশেরই একটা স্কুল দেখছিলাম, যে স্কুলে চালাটা নাই, স্কুলের চালাটা হচ্ছে অন্য জায়গায় রাখা, আর এটা হচ্ছে স্কুল, এখানে আচ্ছা, আচ্ছা। পড়াশোনা করতেছে। এরকম কিছু মজার ব্যাপার আরকি। হ্যাঁ। তো ওইখানে উনি ডেফিনিটলি কমিউনিটিতে কন্ট্রিবিউট করবে। কন্ট্রিবিউট করবে তো অবশ্যই। তাদের যে স্কুলের যে স্ট্রাকচার এগুলো চেঞ্জ হবে। হ্যাঁ। তো এট লিস্ট ওনাদের যে এক্সপার্টিসরা থাকবেন ওখানে, ওনাদের চিকিৎসার জন্য হইলেও তো একটা চিকিৎসার ভালো একটা সেটআপ দরকার। হ্যাঁ। তো উনি ডেফিনিটলি নিয়ে আসবে। শত আনবো, কোটি টাকা হ্যাঁ। বিজনেস করবেন। উনি ২-৩ লাখ টাকা খরচ করে একটা ৩-৪-৫ লাখ টাকা খরচ করে একটা হসপিটাল বানাতে কি? এগুলো এন্ড অফ দ্য ডে লাভবান হচ্ছে কারা? কমিউনিটি। কমিউনিটি লাভবান হচ্ছে। এভাবে মানে আরবানাইজেশন গুলো ওইখানে হয়ে আসতেছে আরকি আস্তে, আস্তে। তো বিদেশি ইনভেস্টমেন্ট গুলো আসলে তাদের দেশের চেহারা পরিবর্তন হবে, এটা সবাই জানে। সে কারণে সবসময় তারা বিদেশি ইনভেস্টমেন্ট গুলোকে ওয়েলকাম করে। তো এই যে সাপ্লাই চেইন, ওখান থেকে প্রোডাকশন হয়ে যেগুলো তাদের দেশের রাজধানীর নাগাদ আসবে বা এক্সপোর্ট পর্যন্ত যে পৌঁছাবে, হুম। ওই ফেসিলিটিস গুলো ডেফিনিটলি সরকার থেকে ডে বাই ডে হয়ে আসবে, হয়ে যাবে। তো ওইখানকার বড় একটা মার্কেট, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি চাষ করতেছেন। যেমন অ্যাভোকাডো ইউরোপ আমেরিকায় বড় একটা বাজার আছে এটার। কটন নিয়ে যারা যেমন তুলা চাষ যারা করতেছেন, তাদের একটা ডেফিনিটলি বাজার আছে। যেমন কাজু বাদাম চাষ হয় প্রচুর আমার মোজাম্বিকে। কাজু বাদাম বেশিরভাগ যায় হচ্ছে চায়নায়। আর তিল চাষ হয় প্রচুর। তিলটা ১ কেজি প্রায় কত বাংলাদেশী টাকায় ১২০-৩০ টাকা, ১৫০ টাকা পর্যন্ত যায় ১ কেজি, যেটাকে হোয়াইট গোল্ড নামে চিনে রাখে মোজাম্বিকের গ্রামে। মানে এত বেশি দাম এটার। কি চাষিরা অনেক বেশি লাভবান হয়। তো এগুলো যায় হচ্ছে সব চায়নায়। তো ডিপেন্ড করতেছে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কোন প্রোডাক্টটা আপনি প্রোডাকশন করতে চাচ্ছেন, অ্যান্ড ওটার মার্কেটটা কোথায় আছে। আর মোজাম্বিকে ডাল চাষ হয়, যেই ডালের বড় একটা অংশ আসে হচ্ছে ইন্ডিয়াতে। আমি এক্সাক্ট জানি না বাংলাদেশ কোথায় থেকে ডাল সোর্স করে থাকে, বাট আমি শুনেছিলাম, জানি না নিশ্চিত। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অডিয়েন্সরা, যে বাংলাদেশ ডাল কোথায় থেকে আনে। তো এরকম ইন্ডিয়া বড় একটা বাজার, আফ্রিকা থেকে আসে এরকম। ইন্ডিয়া আফ্রিকার অনেক দেশগুলোকে গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে থাকে। ইভেন মোজাম্বিকের যতগুলো গভর্নমেন্টের গাড়ি আছে, যেমন পুলিশের আমাদের ভ্যান থাকে না, এরকম মোজাম্বিকের যত পুলিশের ভ্যান আছে সবগুলো হচ্ছে মাহিন্দ্রা। হ্যাঁ, তো বুঝতে পারছি। মাহিন্দ্রা ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়া কোম্পানি, মানে হ্যাঁ। গভর্নমেন্টকে তারা সাপোর্ট দিচ্ছে। অবশ্যই, অবশ্যই। বিনিময়ে ইন্ডিয়া ওইখান থেকে বেনিফিটেড কোনো না কোনোভাবে হচ্ছে। মোজাম্বিকে অনেক স্বর্ণের খনিগুলো আছে, গোল্ডের খনিগুলো আছে, যেগুলো এক্সপ্লোর করা হচ্ছে বেশিরভাগ চাইনিজ কোম্পানি। উম কিছু কয়লার খনি আছে, যেগুলো আ ইন্ডিয়ান কেরালা কিছু কোম্পানি এক্সপ্লোর করে, অ্যান্ড ওগুলো হয়তোবা বিভিন্ন দেশে যেখানে ডিমান্ড আছে। আপনারা হয়তোবা শুনেছেন যে রিসেন্টলি সোমালিয়া একটা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ, হ্যাঁ। যেটা মোজাম্বিক থেকে কয়লা নিয়ে যাচ্ছে দুবাইতে। তো দুবাইতে হয়তোবা কয়লার বাজার আছে। তো মোজাম্বিক হ্যাঁ। দুবাইকে কয়লা পাঠাচ্ছে। তো কিন্তু এই লজিস্টিক সাপোর্ট বা টেকনিক্যাল সাপোর্ট এগুলো দিচ্ছে চাইনিজ, ইন্ডিয়ান বা এরকম। আর আফ্রিকার প্রায় দেশগুলোতে আমি আ যেই ১৪ যেই ১২-১৩ টাতে গিয়েছি, এর মধ্যে ২ টা বা ৩ টা হয়তোবা পেয়েছিলাম যে কোরিয়ান আর জাপানিজ কনস্ট্রাকশন কোম্পানি, বাকি সব হচ্ছে চাইনিজ।
মানে রাস্তাঘাট দেখবেন একদম চকচকা ফকফকা, সব চাইনিজ কোম্পানিরা, কনস্ট্রাকশন কোম্পানিগুলো ওইখানে তাদেরকে ইন্টারন্যাশনাল মানের বানিয়ে দিচ্ছে। আমরা আজকে মাওয়া যে রাস্তাটা দেখছেন না, ওটা দেখলাম যখন চালু হয় তখন আমাদের দেশে কি একটা, মানে আমরা কি হাইপ পেলাম, এরকম একটা আমাদের মানে ভালো লাগা বা তৈরি খুশি হয়েছিল। হ্যাঁ, তৈরি হয়েছিল। কিন্তু এগুলো আফ্রিকার প্রায় দেশগুলোতে দেখবেন এরকম রাস্তা পথে পথে মানে পড়ে আছে। গ্রামে গঞ্জে পড়ে আছে। কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মানের, মানে আজকের যে বেস্ট যে টেকনোলজি, বেস্ট যে মডেলগুলো, এগুলো চায়না দিচ্ছে হচ্ছে এই আফ্রিকার বিভিন্ন আফ্রিকায়। দেশগুলোতে। তো যেগুলো আমরা পাচ্ছি অনেক দেরিতে, তারা এখন 1980-90 আছে, ওই সময়টাতে তারা এখন পাচ্ছে এগুলো। তো যেটা বললাম যে মানে আউটসোর্স গুলো তারা মানে তাদের যে লেভেল রুচি, তারা পাচ্ছে কি বিশ্ব থেকে, তারা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস সব ফেসিলিটিস গুলো ডে বাই ডে পাচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটিস গুলো পাচ্ছে, এবং তারাও নিজেরা এখানে খুশি হচ্ছে। আর এই দিক থেকে আপনার হলো যে এই যে এই কান্ট্রি এই গুলো যে অনেক বেশি লাভবান হচ্ছে, গিভ গিভ অ্যান্ড অ্যান্ড টেক টেকের একটাই যে ব্যাপার। ব্যাপারটাই হুম। থাকতেছে। কিন্তু আমাদের দেশে চাইলেও করতে পারতেছে না, এখানে অনেকগুলো বিষয় আছে। কারণ হলো যে হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের দেশের সরকার হুম, ফরেন মিনিস্ট্রির সাথে রিলেটেড আমার অত নলেজ নেই ডিপলি, তা আমার যেটা মনে হয় ফরেন অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড একজন বাংলাদেশি হিসেবে আপনি প্রথম যখন দেশের বাইরে যাবেন, ডেফিনেটলি আপনার এঙ্গেজমেন্ট হবে ইমিগ্রেশনের সাথে। হুম, এখন আমি একজন বাংলাদেশি যাচ্ছি বিদেশে, আপনি কোথায় যাবেন যখন জিজ্ঞেস করে, আমি যখন বলি মালাউইতে যাব, ইমিগ্রেশন অফিসার যখন জিজ্ঞেস করে মালাউই কোথায়, মানে এই ইমিগ্রেশন অফিসারকে যদি আমাকে চিনাইতে হয় যে মালাউই ওইখানে, তো আমি হেও করছি না। কারণ ওই দেশগুলোতে আমাদের যাতায়াত নাই, আসা যাওয়া নাই, বা ওই দেশগুলো নিয়ে আমাদের লেনদেন নাই। তো ইমিগ্রেশন চিনে না যে মালাউই কোথায় বা মালাউই শব্দটা কি। হুম, তো ওই দেশে বাংলাদেশের কোনো দূতাবাস নাই। এরকম হাতে গোনা কয়েকটা দেশ, ইথিওপিয়াতে মেবি আছে, কেনিয়াতে আছে দূতাবাস। কেনিয়া একটা দেশ প্রায় ৭-৮টা দেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশিদেরকে। হুম, 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 মোজাম্বিক যেখানে ২০,০০০ বাংলাদেশি বসবাস করে, সেখানে কোনো দূতাবাস নেই। মোজাম্বিকের পাশে দূতাবাস আছে, ৪-৫ লক্ষ বাংলাদেশি বসবাস করে। আ এই সাউথ আফ্রিকা, পাশের দেশ মোজাম্বিকে ১০-১৫ হাজার বাংলাদেশির দায়িত্ব নিবে না। এই ১০-১৫ হাজার বাংলাদেশির দায়িত্ব এইখানে, এটা আফ্রিকার ম্যাপ, এটা মোজাম্বিক, এটা দক্ষিণ আফ্রিকা, এটা পর্তুগাল। পর্তুগাল নিচ্ছে। পর্তুগাল দিবে। হুম, মাঝখানে প্রায় ১৫-২০টা দেশ, আস্ত একটা মহাদেশ পড়ে আছে। ইউরোপ মহাদেশের পর্তুগাল এখানে কূটনৈতিক সাপোর্ট দিবে বাংলাদেশীদেরকে। হুম, পাসপোর্ট বানানোর জন্য বাংলাদেশিরা পথে, পথে ঘামতেছে। কোনো সাপোর্ট পাচ্ছে না। আমি জানি না এই বিষয়টা এইখানে বলা ঠিক হচ্ছে কিনা। বাট আমার মনে হয় এই জায়গায় বসে আ মানে আমি যেহেতু ওই রিপ্রেজেন্ট দেশটা থেকে করতেছেন। আসতেছি, হুম, তো সুযোগ যেহেতু পাইছি আমি এখানে এই অবশ্যই, বিষয়গুলো অবশ্যই। বলা উচিত। বা পাসপোর্ট আপনি রিনিউ করার জন্য ফিজিক্যালি আপনাকে আ ডিপ্লোম্যাটিক যে টিম তাদের সাথে থাকতে হয়। কারণ ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। রিনিউ করার সময়ও নতুন পাসপোর্ট যেভাবে করতে হয় সেম ভাবে আই স্ক্যান, আইরিশ স্ক্যান করতে হয়। যার কারণে তাদের ওই মেশিনারিজ গুলো ফেস করতে হয়। হুম, হুম। এমআরপি পাসপোর্ট যেটা আগে, আপনার পাসপোর্ট আছে? আমার এখনো হয়নি। আপনি জানি না এই ডিফারেন্স গুলো বুঝতেছেন কিনা। পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট। হুম, এমআরপি পাসপোর্ট হচ্ছে আপনি জাস্ট ফটোকপিটা আপনি যেকোনো একটা দেশে বাংলাদেশে পাঠায় দিলেও আপনার ওই ফটোকপিটা দেখে নতুন একটা পাসপোর্ট প্রিন্ট করে আপনাকে আবার পাঠায় দিবে ডিএসএল এর মাধ্যমে। কিন্তু পাসপোর্ট যেটা ডিজিটাল যে হুম, লেটেস্ট যেটা, হুম, এটা রিনিউ করার জন্য, নতুন বানানোর জন্য তো অবশ্যই আপনি পাসপোর্ট অফিসে বানাইছেন বা কোনো ইয়াতে। হুম, কিন্তু রিনিউ যখন করবেন ৫ বছর বা ১০ বছর পর যখন মেয়াদ শেষ হয়ে যায়, তখন আপনাকে আবার সশরীরে ওইখানে উপস্থিত থাকতে হবে। এখন দূতাবাস নাই। ওই পর্তুগাল থেকে যখন টিম এখানে আসবে, ১ বছরে ১ বার আসে, ২ বছরে ১ বার আসে। মানে এতিমের মতো পড়ে আছে ১০, ১৫, ২০ হাজার বাংলাদেশী। ওইখানে দূতাবাস না থাকাতে টিম যখন আসতেছে সাথে ওই কিটগুলো নিয়ে আসছে না। হয়তোবা কোনো লজিস্টিক বা আসার মধ্যে কোনো সমস্যা, আমি জানি না ঠিক কি কারণে এরকম ২ বার আসছেন লাস্ট। কোনোবার এই পাসপোর্টের কনসার্ন নিয়ে তারা আসেনি। তার মানে আপনাদেরকে অনেক স্ট্রাগল করা লাগে এই জিনিসটা নিয়ে। বিশেষ করে করা লাগে না, করতেছে রিসেন্ট। ইভেন আমার আপন ছোট ভাই, হুম, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আর ৪ মাসের মধ্যে। তো তাকে দেশে আসাটা বলে যে মানে আসাটা প্রায় অসম্ভব। এখন পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সে কি করবে, এরকম তার মতো শত, শত বাংলাদেশী পড়ে আছে যাদের ডকুমেন্টের মেয়াদ শেষ। তার পাসপোর্ট রিনিউ করতে পারতেছে না দেখে, তার যে ওখানকার লিগ্যাল স্ট্যাটাস ওটা রিনিউ করতে পারতেছে না দেখে তাকে আ প্রতিদিন ২,০০০ মেটিকাশ বাংলাদেশী টাকায়, যেটা ৩,০০০
3500 বা 3600 টাকা প্রতিদিন ফাইন গুনতেছে, এরকম অনেক বাংলাদেশি আছে। বিশাল অনেক। আমি এই গল্পটা এখানে আনার কারণ হচ্ছে আমাদের সরকার জানে না এক্স্যাক্টলি। যে এখানে এত এত বাংলাদেশিরা পড়ে আছে, তাদেরকে আমার গিয়ে একটা ছাতা দেওয়া উচিত। অবশ্যই, এটা অবশ্যই। আমাদের সরকার যেহেতু জানে না, আমাদের জনগণ কিভাবে এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনসার্ন হবে। জানবে, কনসার্ন কিভাবে হবে। অবশ্যই। না এটা ইনশাআল্লাহ। ওয়েলদিয়েস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমরা কি ভাবছি এই দেশ নিয়ে? অবশ্যই। না ইনশাআল্লাহ যদি এটা কোনো কারণে কোনো প্রশাসনিক কোনো দেখতে পারে তাহলে হয়তোবা যদি কোনো উদ্যোগ নেয় তাহলে তো এটা অনেক বড় বিষয় হবে আমাদের জন্য। এবং আপনি এটা তুলে আনছেন এটাই অনেক বড় বিষয়। ইভেন মোজাম্বিকে বাংলাদেশিরা খুবই প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ব্যবসায়ীরা ওখানে আছেন, মিলিয়ন মিলিয়ন ডলার মাসিক রেভিনিউ করে এরকম বাংলাদেশি কোম্পানিও আছে। লিগ্যাল ওয়েতে টাকা পাঠানোর কোনো সিস্টেম নাই, ব্যাংকিং কোনো চুক্তি নাই। ক্যান ইউ ইমাজিন? রেমিটেন্স, আমরা রেমিটেন্স আশা করি, আশা এগুলো করি। সব পথে সবাই হুন্ডিতে টাকা পাঠায়, নো হুম। আদার ওয়ে। না এইজন্যই মানে মাঝখান দিয়ে যে জুলাই আগস্টের আন্দোলনের সময় বলতেছিল হুন্ডি অফ করে দিলে একদম দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আ তো দেখেন, কিন্তু পাচ্ছি, আমরা পাবো, এই সম্ভাবনাগুলো আমরা এক্সপ্লোর করতেছি না। আমি এটা হ্যাঁ, বোঝাচ্ছি যে জনগণ না, আপনি যে বলেন আগে আসলে আগে পাবে, এটা জনগণ তো অনেক পরে, আমাদের সরকারই জানে না, সরকারই জানে ইমিগ্রেশন না। অফিসারকে জানাতে হয় মালাউই কি। মানে আমরা কতটা এক্সাক্টলি। কতটা আমরা মানে এই বিষয়গুলো নিয়ে, এই সেক্টরগুলো নিয়ে অজ্ঞ। আমি বারবার এটা হুম, হাইলাইট করতেছি, ওয়েলদিয়েস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আফ্রিকা ইজ দ্য ফিউচার। অবশ্যই, অবশ্যই। ভাইয়া এখানে আমি একটু আ আ আপনার কি এই পর্বটা শেষ হইছে? মানে আর কিছু বলার আছে না, এই এখানে এতটুকু আপনার। হ্যাঁ, ভাই আমি এখানে একটা জিনিস একটু করতে চাচ্ছিলাম যে, সেটা হলো যে তাহলে এইখানে যদি কেউ যদি বিনিয়োগ বা আফ্রিকাতে যাওয়ার দেখে, তাহলে তাকে আগে শিখতে হবে যে আগে তার মার্কেটটা বোঝা লাগবে যে বোঝা কোথায় লাগবে। সে আসলে সাপ্লাই করবে, কোন মার্কেটে কোনটা সে করলে লাভবান হবে, এগুলো আগে তাকে জানা লাগবে। মানে মার্কেট না জেনে কখনো আসলে শুধু আফ্রিকা সম্ভাবনা আমি গেলাম, আমি আমার মতো করলাম, এটা করলে তো হবে না। মানে এক কথা হলো যে আমার জিনিসটা হলো যে আপনার হলো যে আপনি কোথায় আসলে সেল করবেন, সেলের জায়গাটাকে জেনে তারপরে আসলে মাঠে নামা উচিত। যেমন আপনি যদি বলেন আমি ডক্টর হব, হ্যাঁ। ডক্টর হওয়ার জন্য আপনার ডেফিনিটলি 9 এ উঠে সায়েন্স নিতে হবে। এটা হুম, খুবই বেসিক একটা ব্যাপার। হুম। ইন্টারে উঠে আপনার বায়োলজি কম্পালসরি নিতে হয়, এরকম কিছু হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, এরকমই। তারপর আপনার মেডিকেলে অ্যাডমিশন দিতে হবে। অ্যাডমিশন নিতে হবে। হ্যাঁ, দেন ৪-৫ বছরের এমবিবিএস কোর্স শেষ করে আপনি হবেন ডাক্তার। ডাক্তার, হ্যাঁ। এখন ক্লাস 5 এ পড়বে একজন ছেলে যদি বলে, যে একজন স্টুডেন্ট যদি বলে, আমি ডাক্তার হতে চাই, ভাই কেমনে কি করব? তাইলে তার হলো না। বা আমি ইয়াতে যাব 5 এ, এখনো আমি পড়ি হচ্ছে এসএসসি, আমি এখনো কমপ্লিটই করি নাই। 9 এ মাত্র উঠলাম বা 8 এ এখনো পড়ি। হুম। এখন আমি যদি বলি যে জার্মানিতে গিয়ে আমি ডাক্তার হবো, ভাই প্লিজ আমাকে একটু নিয়ে যান। কিন্তু আমার এখনো এসএসসি দেওয়া বাকি, এইচএসসি দেওয়া বাকি। তো হুম, এই ধাপগুলো, পৃথিবীর হুম। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে। অবশ্যই। না অনেকে না আসলে মানে কোথায় সেল করবে সেটা না জেনে জাস্ট এখান থেকে আমি হ্যাঁ, প্রোডাকশন এ খাইয়ে আসতেছে, আমি এখানে নেমে পড়তেছি। হ্যাঁ। খাইয়ে আসার পরে তো বিক্রি না করতে পারলে তো আল্টিমেটলি কোনো লাভই হচ্ছে লাভই না। হচ্ছে না। তো আমি আপনাকে বলতেছি সবকিছুর একটা প্রসেস থাকে। এটা প্রসেস এজন্য থাকে। বললাম যে কোথায় সেল করবে সেটা তখনই জানবে যখন ইতিমধ্যে সে দেশে সেল দেশে করছে। সেল করছে। দেশে সেল করে সে জানে যে কোথায় সেল করতে হবে, কিভাবে সেল কোথায় করতে হয় ওটা জানবে। ওটা কিভাবে ব্যয় করতে হয় সেটা সে দেশে থেকে সেটেল হয়ে সে জানলো। হুম। তারপর ওই যে বারবার বলতেছি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যাওয়া। বিদেশে। সে দেশে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ সবকিছুই সে জানে। কিন্তু তার খেলার মাঠটা ছোট দেখে তার একটা বড় মাঠ দরকার। হুম। ওই বড় মাঠে যখন সে যাচ্ছে ডেফিনিটলি সে ছোট মাঠে পাক্কা প্লেয়ার। অবশ্যই। হ্যাঁ, এখানে আমি একটা আপনাকে জিনিস বলি হ্যাঁ, এই যে আমাদের দেশ থেকে এত মানুষ এই যে আ সৌদি আরব যাচ্ছে, কুয়েত যাচ্ছে। দেখেন অনেক টাকা কিন্তু ইনভেস্ট করে যাচ্ছে। করে সেই যাচ্ছে। সেম টাকা দিয়ে সে যদি আফ্রিকাতে এসে কোনভাবে মানে অল্প জায়গা নিয়ে শুরু করুক। যেমন আমি আপনার গল্পটা আসবো। সবসময় কি হয় জার্নির গল্পটা আগে হয়। কিন্তু আজকে আপনার সাথে কথা বলতে জার্নির গল্পের আগে আমরা সব গল্প শেষ করে ফেলতেছিলাম। হুম, তো আপনার গল্পতে আসবো। যেমন আপনি মোজাম্বিক একদম ছোট থেকে শুরু করছিলেন। তো হুম। কেউ কিন্তু চাইলে কিন্তু এই যে কুয়েত, সৌদি আরব, তারপর ইতালি এগুলাতে না গিয়ে কিন্তু এখানে আসতে পারে। এখানে এসে ছোট পরিসরে শুরু এখানে করে আরেকটা বিষয় আমি এড করব, সেটা হচ্ছে মানুষের জীবনের একটা ট্রানজিশন পার্ট থাকে। হুম, এই ট্রানজিশন পার্টটা হচ্ছে অনেকটা এরকম যে আ জানি না কারো উদাহরণ দেওয়া ঠিক হবে না। এক্সাম্পল যদি এভাবে দিই যে আমি এখন আ সাপোজ একটা চাকরি-বাকরি করতেছি। তো এই চাকরি-বাকরিটা আমার ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো হুম, বা ভালো নেই। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি অন্য কিছু একটা করব। আমি বুঝতেছি যে ওই কাজটা করলে আমি আরো বেটার হব বা ওইটা আমার জন্য বেস্ট ভাবে স্যুট হয়। ওরকম একটা চিন্তা আমি করতেছি। কিন্তু এই চিন্তা করতেই আমি আজকের যে পজিশন, এই পজিশনেই থেকে গেলাম। লাইফে রিস্ক নিয়ে যে আমি জাম্প করে
বা মাঝখানে কিছুদিনের বিরতি নিয়ে একটু ব্যাক গিয়ার দিয়ে যে আমি গিয়ারটা সামনে দিব, এটা খুব কম মানুষই আগে নিতে পারে। যেটা আমি জানি না নিতে পারছি কিনা, বাট এটা অনেক, অনেক টাফ। এই ট্রানজিশন পার্টে নতুন একটা জিনিস লাইফে নিয়ে চিন্তা করা। নতুন একটা জিনিসের চিন্তা না, নতুন একটা জিনিসে স্টেপ নেওয়া। হুম। যেমন একজন প্রবাসী সৌদি আরবে সে মোটামুটি 40-50 হাজার টাকা সাপোজ বেতন পাচ্ছে। হুম। খুব স্ট্রাগল তাই করতে হচ্ছে, অথবা স্ট্রাগল করতে হচ্ছেও না। কিন্তু তার ভিশন হচ্ছে সে আফ্রিকাতে গিয়ে একটা জমি কিনবে, বা তার আর্থিকভাবে সে স্বাবলম্বী, সে চাইলেই ইনভেস্ট করতে পারে এনিহাউ, অথবা সে চাইলেই কারো বিনিয়োগের মাধ্যমে আত্মীয়স্বজনের কাছ থেকে বলে তাদেরকে সহ এঙ্গেজ করে একটা উদ্যোগ সে নিয়ে একজন উদ্যোক্তা হিসেবে অন্য একটা দেশে গেল, সেটা হতে পারে আফ্রিকার কোনো একটা দেশ। সেখানে সে আহ, চাকরি-বাকরি হয়তোবা তার হয়তোবা কৃষি নলেজ নেই, কিন্তু সে চাচ্ছে ওখানে কৃষি কাজ করবে। এখানে এটা একটা বড় ব্যাপার, তার কৃষি নলেজ নেই বা কৃষি ব্যাকগ্রাউন্ড নেই, সে চাচ্ছে ওখানে কৃষি কাজ করবে। তো এটার জন্য তার আফ্রিকাতে গিয়ে কৃষিতে কোথাও না কোথাও চাকরি করতে হবে, আফ্রিকার কৃষিটা শেখার জন্য। তারপর গিয়ে সে হয়তোবা মানুষের বিনিয়োগগুলো নিবে, অথবা সে কারোর কাছ থেকে দাগ-দানা করবে, বা এনিহাউ সে একটা ফার্ম স্টার্ট করবে। তো ওই যে ব্যাপারটা বলতেছিলাম, একটা পজিশনে সে ভালো আছে অথবা ভালো নেই, কিন্তু সে চাচ্ছে আরেকটা পজিশনে যেতে বা অন্য একটা সেক্টরে যেতে। এই যে যাবো কি যাবো না, গেলে কি হবে, যদি সাকসেস না হয় তাহলে কি হবে? এরকম চিন্তাগুলো একটা মানুষের মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক। এই চিন্তাগুলো ওভারকাম করে গিয়ে সে যথাযথ সময়ে ওই স্টেপটা নেওয়া, অনেক এটা কঠিন, অনেক চ্যালেঞ্জিং। অনেক মানে অনেক কঠিন। এটা আমি ওই হুম। সময়টার মধ্যে দিয়ে গেছি। হ্যাঁ বা না, করবো কি করবো না, এটা ভাবতে আমার ১ টা বছর লাগছে। ফুল টাইম ট্রাভেল আমি করবো কিনা এটা ভাবতে। না, এই যে এখন মেইন পয়েন্টে চলে আসছে। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে তাও যদি কেউ যদি এই সাহসটা দেখাতে পারে একটা ভালো সম্ভাবনা হতে পারে অন্যান্য কান্ট্রির চাইতে, যদি তারা ওই রিস্কটা নেওয়ার এবিলিটি রাখে, তাই না? এরকম এটাই। তো। হ্যাঁ, ভাইয়া আমরা ওই যে আপনাকে একটু আগে বললাম যে আমরা সবসময় কি হয় মানে শুরুতে আমরা গেস্টের স্ট্রাগলটাকে আমরা জার্নিটাকে আসলে একটু তোলার চেষ্টা করি। কিন্তু আজকে আপনার সাথে কথাটা এমনভাবে ঢুকে গেছে যে আমি মোটেও মানে পারতেছিলাম না যে ওই ট্র্যাকটার থেকে বের হয়ে যেতে। এবার বলেন ভাই আপনার শুরুটা কিভাবে হইছে? মোজাম্বিকে ৮ বছর ধরে আফ্রিকাতে আছেন আপনি। আ কেন মোজাম্বিক বা কেন আফ্রিকাতে যাওয়ার চিন্তা হইছে যে ১ বছর ধরে ডিসিশন নেওয়া, তারপর ট্রাভেলিং ওভারঅল একটু শুরুটা এখানে শুনতে চাই আমি আমি। এই ভিডিওস গুলো আমি নিশ্চিত যে এই ভিডিওটা অনেক শিক্ষিত মানুষও দেখবেন বা প্রাতিষ্ঠানিকভাবে অনেক বিজ্ঞ মানুষরা দেখবেন। ইনশাআল্লাহ। কিন্তু এইখানে আমি আ মানে আমি কি বলে, নিজের অজ্ঞতা স্বীকার করতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে অনেক, অনেক বেশি শিক্ষা লাভ করতে পারি। হ্যাঁ, আমি যদি এক্সাক্টলি। আপনাকে বুঝাই যে আমি কিছুই জানি না, আপনি হুমড়ি খেয়ে পড়বেন আমাকে আপনাকে বোঝানোর শিখাতে জন্য। দেবে। হ্যাঁ, তো হ্যাঁ। এটা হচ্ছে ফ্রিতে পাওয়ার একটা হ্যাঁ, ব্যাপার, যেটা আমি মনে করি। বিশাল বিষয় তো একটা এটা এর পাওয়া। জন্য বলতেছি, আমি ইন্টারমিডিয়েট ড্রপ আউট একজন স্টুডেন্ট। হুম। মানে ইন্টারমিডিয়েট ২০১৮ সালে ফাইনাল পরীক্ষা বাংলা, ইংলিশ, আইসিটি। এই ৩ টা ফাইনাল এক্সাম আমি দিছি। মানে একদম বোর্ড পরীক্ষা যেটা বলে হুম। ওইটা। এরপর আর দেই নাই। আচ্ছা। ইভেন আইসিটি পরীক্ষাতে আমি শুধু আমার নামটা লিখে সাদা কাগজ জমা দিয়ে আমি আসছি। সেরকম মানুষ আমি। বিশাল সাহস। সাহস দেখার কিছুই ছিল না। আচ্ছা। মানে এটা চিন্তা করতে অনেক আমাদের ভাবতে হবে। মানে কিছুই হ্যাঁ। ছিল না যে আমি লিখবো। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ওই সময়টাতে মানে ইন্টারমিডিয়েট আমি ফাইনাল পরীক্ষা পর্যন্ত চলে গেছি। হুম। কিন্তু আমার মানে মেন্টাল অবস্থা, মানসিক অবস্থা কোন পর্যায়ে ছিল যে আমি সাদা কাগজ জমা দিয়ে হল থেকে বের হয়ে চলে আসছি। সেই ২০১৮ সালে আমি সায়েন্সের স্টুডেন্ট। এসএসসিতে ১৫ সালে আমি 4.50 পাইছিলাম সায়েন্স থেকে। হ্যাঁ, সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা ফাইনাল দিতে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এই অবস্থাতে হুম, আ আমি শুনছি যে আপনি অনেক স্ট্রাগল করে আলহামদুলিল্লাহ আজ এই পজিশনে আসছেন। অনেক আ স্ট্রাগল মানে অনেক পজিশন না, স্ট্রাগল। এখনো হাঁটতেছি না আলহামদুলিল্লাহ। আমার হাঁটতে আল্লাহ যতদূর হাঁটায়। তো ইনশাআল্লাহ। হ্যাঁ। ২০১৮ সালে অ্যাজ এ বিদেশী বা অ্যাজ এ বাংলাদেশের একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা সৌদি প্রবাসী। হুম, যখন যা চাইতাম তাই দিত। কিন্তু সেটা আমার ব্যাকগ্রাউন্ড বা পড়াশোনা করার জন্য যদি মাসে ৳৫,০০০ ফিজিক্সের আ কোচিং এর বেতন লাগে সেটা দিত। হুম, বই যদি একটার গাইডের দাম যদি ১,০০০, ১২০০, ১৫০০, ১৪০০ হইতো সেটাও দিত। কিন্তু হুম, অপ্রয়োজনে আমাকে ৳১ দিত না। হুম, 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 সেটা অনেক কষ্টে মায়ের কাছ থেকে নিতাম। হুম, তাও ৳১০, ৳১৫, ৳২০, ৳১০০ এটা খুব লুকিয়ে পেতাম আরকি। হুম, তো এটা বোঝাচ্ছি, আমার বাবা রক্ত ব্যবসা করতেন। মানে হুম, বাবা সবসময় ছোটবেলায় বলত যে, "রক্ত বেচে তোদেরকে পড়াশোনা করাইতেছি। হুম। পড়াশোনা যদি ঠিকমতো না করিস তো ইট কংকর ভাঙতে হবে।" আঙ্কেল বেঁচে আছেন এখনো? আছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এটাই সবসময় মানে উনি বলতেন আরকি। হুম, তো রক্ত বেচে আমাদেরকে পড়াশোনা করাইছে হুম, এ পর্যন্ত। যতটুকু পড়ছি। আমরাই পড়ি নাই বা আমি পড়ি নাই আরকি হুম, বাকিটুকু। কিন্তু যতটুকু লাগে প্রয়োজনে সব দিত, অপ্রয়োজনে কিছুই দিত না।
তো মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান, পরিবারের হাল ধরতে হবে সেরকমও না। দেশে পড়াশোনা করতেছিলাম না। কিছু পারিবারিক কিছু ব্যাপার-স্যাপারও ছিল। দেশে রাখবে না, বিদেশ নিয়ে যাবে। এখন বিদেশ কোথায় নিবে? সৌদি আরবে থাকতেন বাবা। তো সৌদি আরবে কায়িক পরিশ্রম অনেক বেশি করতে হয় দেখে আফ্রিকার মোজাম্বিকে আমার ৩ জন চাচাইতুর মধ্যে তখন ওয়েল সেটেল। সেটেলড ছিলেন। তো ওইখানে বিজনেস করতে হয়। তো কায়িক যে পরিশ্রম, ফিজিক্যাল যে কষ্ট, ওইটা করতে হয় না দেখে মোজাম্বিক পাঠায়। তখনকার সময়ে বাংলাদেশে ৳৫,০০,০০০, ৳৬,০০,০০০। তাও ১ম বার ৳৩,০০,০০০ মার খাইছিলাম হুম, হুম, ২০১৬ বা ১৭ সালে। হুম। আমি পাসপোর্ট বানাইছি ২০১৪ সালে। হ্যাঁ, হ্যাঁ, অনেক তো আগে। এরপর 2nd টাইম গেছিলাম হচ্ছে ইন্ডিয়াতে। প্রায় ২.৫ মাস ছিলাম। হুম, যাইতে পারি নাই। রিটার্ন আসছি। আবার আ দুবাই ট্রানজিট হয়ে গেছিলাম হচ্ছে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে। হুম। মোজাম্বিক যাওয়া। সে মোজাম্বিকে চাকরি-বাকরি করতাম আমার চাচাদের কাছে। ২-২.৫ বছর চাকরি করে আবার নিজের বেতন, নিজের একটা ব্যবসা ছোটখাটো শুরু করছিলাম। বিজনেসটা যখন আমি দিই তখন এই YouTube চ্যানেলটা আমি স্টার্ট করি। হুম, তো মোটামুটি আমার আশেপাশে যে গ্রামীণ লাইফস্টাইল এগুলো দেখানো শুরু করলাম, বা আমার যে একজন বাংলাদেশী হিসেবে আফ্রিকায় থাকা এই বিষয়গুলো দিয়ে স্টার্ট করছিলাম আরকি। তো দেখলাম যে মানুষের ভালো একটা রেসপন্স, যে আফ্রিকা বা আফ্রিকার মতো একটা মহাদেশে বা এরকম একটা দেশে গ্রাম অঞ্চলে, তাও আমার মতো একজন বিদেশী, বিশেষ করে বাংলাদেশী এত দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খোলামেলা কোনো ইয়া হচ্ছে না, বা মানুষগুলো কিভাবে থাকে, তাদের জীবন কি? তখন আমি বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষ আগ্রহী এটার প্রতি। আগ্রহী এটার প্রতি। দেন আমি ওটাকে ডিপলি যতটুকু সম্ভব নিজের ব্যবসাটার পাশাপাশি ওটাকে চালিয়ে যাচ্ছিলাম। তাহলে আপনি একটু আগে একটা কথা বলছেন যে ভাই আপনি আফ্রিকা বা উগান্ডা এই জিনিসগুলাকে ১ম এই জিনিসগুলাকে আসলে হাইলাইট করার চেষ্টা করছেন। কত সালে আসলে জিনিসটা ছিল? এটা ২০২২ সালের মাঝামাঝি সময়ে। ২২ সাল মোটামুটি ৪ বছরের কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ। ২২ সালের মাঝামাঝি, হ্যাঁ, এই সময়ে হুম। ৩.৫ বছর মেবি। ৩.৫ বছর। হ্যাঁ। ৩.৫ বছর। হ্যাঁ, ৩.৫ বছর হলো আরকি। ওকে। তো হ্যাঁ। তখন থেকে স্টার্টিংটা মোটামুটি ৫-৬ মাস দেখা যায় ২০২৩ সালের শুরুর দিকে বা ২৩ সালের মাঝামাঝি সময় থেকে মোটামুটি মানুষ চিনতে জানতে শুরু করলো, এই আরকি। হুম, তো তখন আমার বিজনেসটা আ এমন একটা পর্যায়ে ছিল যে আশেপাশে কম্পিটিশন বেড়ে যাচ্ছিল, প্রফিটের সংখ্যা কম হচ্ছিল, বা ওই বিজনেসটাকে আরেকটু ভালোভাবে যদি রান করতে চাই, আরো কিছু এখানে ইনভেস্টের প্রয়োজন ছিল। যেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছিল না। কারণ ইতিমধ্যে আমি অনেক টাকা খরচ করে এই দেশটাতে আসছি। আসার পর আবার ব্যবসা-বাণিজ্য শুরু করছি। মোটামুটি ফ্যামিলিকে যতটুকু সম্ভব সাপোর্ট ডেফিনিটলি দিছি। কিন্তু আছে না যে একটা আ আমরা সবাই ফ্লোট মেইনটেইন করে যাচ্ছে একজনের জীবন, ওটা দেখতে পছন্দ করি। কিন্তু ফ্লো থেকে ডাউন হওয়া বা ওই ডাউন ফলের মধ্যে দিয়ে আমরা আরেকটু সাপোর্ট দিয়ে আরেকটু আগাই, এটা খুব কম আমরা নিতে পারি, বা এটা দেখতে আমরা খুব কম অভ্যস্ত। হুম, দেখা যায় আপনি ক্লাস 7 এ ২ বছর থাকবেন, ২ বছর থেকে 8 এ যাবেন। এটা খুব কম মানুষে অ্যাকসেপ্ট করবে, বা আপনার ফ্যামিলি খুব সহজে অ্যাকসেপ্ট করবে না। হুম, যে আমি ক্লাস 7 এ ভালোমতো পড়াশোনা করতে পারি নাই। আমার আগের বছর থেকে আমি এই আ 7 এর যে পার্ট, এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করে দেন 8 এ উঠবো। হুম, এটা মানে শুনতে কেমন না? হুম, তো হুম, হুম, এরকম, তো বিদেশে গেছে, বিদেশে গিয়ে সে চাকরি-বাকরি করে ব্যবসা শুরু করছে। এখন ব্যবসাটা চালানোর জন্য আবার এতটাগুলো টাকা লাগবে। এট লিস্ট ১০-১২ লাখ টাকা, ১০-১৫ লক্ষ টাকা লাগবে। এটা মানে একটু কেমন যেন শোনাইছিল আমার পরিবারের কাছে। চাইলে হয়তোবা দিতে পারত, অথবা দেয় নাই। এটাতে আমি এখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। দিলে ওই আচ্ছা, জিনিসটা তো হতো না। এরকম একটা সময়ে আমি মোটামুটি হয় এদিক না হয় এদিক। আমার ২ টা অপশন ছিল যে আরেকটু আর্থিক পুঁজি এখানে দিয়ে এই ব্যবসাটাকে আমি আরেকটু ভালোভাবে আগাবো। অথবা আমার রানিং একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি ফুল টাইম সময় দিয়ে আমি দেখব। হুম, এই যে ২ টা, আমি কি এটা করব না এটা করব? বা যদি না হয় তাইলে কেমনে কি হবে? পরিবার কেমনে চলবে? ঘর কেমনে চলবে? বা ব এরকম একটা ব্যাপার। ওই এটা না ওইটা, এটা নাকি ওইটা। এটা ভাবতে, ভাবতে আমার প্রায় ৮-৯ মাসের কাছাকাছি সময় লাগে। ওই সময়টাতে আমি এই হ কি বলে? হামাগুড়ি দিচ্ছিলাম। বিজনেসটা ভালোমতো যাচ্ছে না। টেনশন, আ লাভ যা হচ্ছে তা থেকে খরচ দিয়ে যাচ্ছে গা, বা এই সেই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এই কারণটাতে আমি ওই বিজনেসটা টোটালি বন্ধ করে দিয়ে ভাবলাম যে যা হওয়ার হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওই সময় আমার হুম, মাইন্ডসেটটা এরকম ছিল, আর কিছু না হোক এট লিস্ট আমি চাকরি করার সময় যে বেতনটা পাইতাম, হুম, ওই খরচটা তো আমি উঠাইতে পারবো। অতটুকু কনফিডেন্ট আমি ছিলাম। হুম, তো দেখেন, আপনার একটা ব্যবসা আছে, ২-৩ টা দোকান আছে। ওই ব্যবসাটা বাদ দিয়ে আপনি অন্যজনের একটা ব্যবসাতে আপনি চাকরি করবেন মাসে ২০-৩০ হাজার টাকা বেতনে। হুম, এটা আপনার সমাজ মেনে নিবে?
মানে আপনি এলিয়েন টাইপের একটা কিছু হয়ে যাবেন। আমাদের যে সমাজ ব্যবস্থা, তো সবার মোটামুটি কথা যা শোনার শুনতাম। মানে সবাই বলতো, "টিকটক করস, এখন রাস্তায়, রাস্তায় ঘুরবি, ভিডিও বানাবি," এই সেই কত কথা শুনেছিলাম। মানে যখন এই বিষয়গুলো মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম তখন, শুনেছেন। হুম, হুম, মানে হুম। কারো কাছ থেকেই আমি এই ইন্সপিরেশনটা পাইতাম না বা পাইনি। আমার ফ্যামিলির কাছ থেকে, ফ্যামিলি আমার প্রতি কনফিডেন্ট ছিল যে যেহেতু সে ভাবতেছে হয়তোবা তার কোনো একটা রাস্তা, হয়তোবা সে ওই রাস্তাটা হয়তোবা সে দেখতেছে। মিশনটা দেখতেছে। মিশনটা হয়তোবা দেখতেছে। দেখা যাক ফি আমানিল্লাহ, হুম, দেখো কি হয় হুম, হুম, এরকম। বাট আমার নিজ থেকে যে আসা, ওই সাহসটা যেটা বলছিলাম যে ট্রানজিশন পার্ট, হুম। এই ট্রানজিশন পার্টটার মধ্যে দিয়ে প্রায় ৭-৮ মাস আমার যাওয়া হয়। তারপর ছেড়ে দিয়ে দেশে চলে আসলাম। দেশে এসে মোটামুটি ২-৩ মাস থেকে ঘুরে ফিরে এই আবার মোজাম্বিকে গিয়ে স্টার্টিংটা আমি করলাম। যে ইউটিউবিং করবো এখন। আগে দেখাতাম শুধু আমাদের গ্রামটা বা বিজনেস পারপাসে শহরে যদি যেতে হয় ওই শহরটা। হুম, হুম। এতটুকুর মধ্যে আমি প্রায় ১ থেকে ১.৫ বছর পর্যন্ত কনটেন্ট কন্টিনিউ করছি। তারপর আশেপাশের ভিন্ন শহর, ভিন্ন গ্রাম এভাবে দেখতে, দেখতে পাশের দেশ, পাশের দেশ থেকে পাশে আরেকটা দেশ মোজাম্বিক এই প্রায়। খরচগুলো কই থেকে আসতো ১ম এগুলো দিকে? ১ম দিকে আমি এমনভাবে ট্রাভেল করতাম যে পরিচিত, এই যে বললাম ২০-২৫ হাজার বাংলাদেশী আছে। হুম, হুম, হুম। তার সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে বিলং করে বেশিরভাগ হুম, হুম, মানুষ। হুম। কোনো না কোনোভাবে চিনে, আত্মীয় বা বন্ধু এরকম তার কাছে যাওয়া, তারা হোস্ট করা। হুম, হুম। এই ব্যাপারগুলো তখন হয়ে আসছিল। মানে একটু কম খরচে কম আমি খরচে একটা ভালো। মোজাম্বিকে ট্রাভেল করতেছিলাম। হুম। তারপর পাশের দেশে যাওয়া। তারপর এভাবে আস্তে, আস্তে রেভিনিউ থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার হুম। আলহামদুলিল্লাহ যে গ্রোথ, ওই গ্রোথটা অ্যান্ড ওই গ্রোথ থেকে এ পর্যন্ত আমি প্রায় ১৫ টা দেশ ঘুরেছি। যার মধ্যে আফ্রিকার আছে ১১ বা ১২ টা, বাকিগুলো এশিয়ার। কোনটা, কোনটা একটু বলেন ভাই আমাকে? নাম যদি বলি, মোজাম্বিক থেকে স্টার্ট। হুম। মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, মালাউই, জাম্বিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, উগান্ডা, সোমালিয়া, সোমালিল্যান্ড, জিবুতি, সৌদি আরব, থাইল্যান্ড, পাকিস্তান। এখন সামনে মালদ্বীপ ইনশাল্লাহ। সামনে মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বিশাল বিষয়। এখন যদি কেউ যদি আপনার মতো ইউটিউবার হতে চায় তার জন্য আপনি কি বলবেন? যে দেশে ভ্রমণ করে। এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন ভাই, একটা নেশা। কারণ আমরা দেশের মধ্যে এই যে আপনাদের কয়েকজনকে দেখবেন যে আপনাদের কমেন্ট বক্সে আমি যখন আসলে আপনাকে নিয়ে সত্যি কথা বলতে খুব বেশি এনালাইসিস করা আমার সুযোগ হয়নি। কারণ আপনার সাথে ডেটটা খুবই একদম হ্যাঁ, হ্যাঁ, তাড়াহুড়া হ্যাঁ। করে ফিক্সড হয়ে গেছে। তো আমি আপনার কমেন্ট বক্সে দেখতেছিলাম যে মানে কোয়ালিটি কনটেন্টের মধ্যে বাংলাদেশে কয়েকজনের মধ্যে আপনার নাম আসে। দেখলাম কমেন্ট বক্সে। এটা খুবই একটা ভালো লাগার জিনিস। আপনার কাছেও মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ। কনটেন্ট বলতে গেলে আমরা কিন্তু নাদির অন দ্য গো, নাদির হুম, ভাইকে, তারপর হলো যে সালাউদ্দিন আপনাকে, সুমন ভাই। হ্যাঁ, সালাউদ্দিন সুমন ভাই আছে। তো এই কয়েকজন মানুষকে আমরা কিন্তু খুব ভালো মতো দেখি। এখন আপনি আমাকে বলেন যে এই কোয়ালিটি কনটেন্ট এবং এই যে ট্রাভেলিং, নিজের স্বপ্ন পূরণ, এগুলা যদি কেউ আসতে চায় সে কি করবে? দেখেন, হুম, দেশ-বিদেশ ঘোরা তো এটা অনেকেই করতেছে, অনেকেই দেশ-বিদেশ ঘুরতেছেন, হুম। ইন্টারন্যাশনাল কনটেন্ট বানাচ্ছেন। আমি এখনো পর্যন্ত সাকসেসফুল হইতে পারি নাই। যেখানে আমার মনে হয় না যে এখানে কোনো কমেন্ট এড করা জন্য আমি ক্যাপাবল। বাট ডিফারেন্ট কিছু নিয়ে যদি চিন্তা করা যায় তাইলে ডেফিনিটলি মানুষ দেখে। এমন কিছু যা মানুষ দেখেনি বা এমন কিছু যা মানুষ খুব কম পায়। আ এই ব্যাপার যেগুলো এই টাইপের ইউনিক ক্যাটেগরি বা ইউনিক টাইপের কনটেন্ট গুলো যখন বানায়, একটু ডেডিকেশন নিয়ে যখন কাজটা করে তখন ভালো জি। ডেফিনিটলি যার জন্য কাজটা করা হচ্ছে সে তৃপ্তি পায়। তো এভাবে আপনি অডিয়েন্সের জন্য কাজটা করবেন। একটু ডিফারেন্ট কিছু যা অডিয়েন্স হয়তো আগে কখনো দেখেনি বা খুব কম দেখে হুম। বা আপনার মতো করে হয়তোবা সে দেখতে পায়নি। এইভাবে যখন আপনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব। আমার যেটা মনে হয় এক্সপেরিয়েন্স থেকে। আচ্ছা, এভাবে ১৬ টা দেশ তো ঘুরলেন মোটামুটি। এখন কথা হলো যে আপনার পার্সপেক্টিভ চিন্তা করলে কোন দেশটা কৃষি অনেক বেশি উন্নত এই ১৬ টা ইয়ার মধ্যে? কৃষিতে যেহেতু এক্সাম্পল আছে হিউজ, সেহেতু উগান্ডাটাই উগান্ডাটাই বেস্ট। অনেক বেশি। উগান্ডার ওয়েদারটা মোটামুটি প্রায় আমাদের দেশের কাছাকাছি বলতে পারেন। উগান্ডাটা উগান্ডার দেশের ওয়েদার। সে কারণে দেখা যায় আমাদের দেশ থেকে কেউ গেলে এটলিস্ট ওয়েদার নিয়ে একটা আ এটা প্লাস পয়েন্ট এড প্লাস করে পয়েন্ট আরকি। এড করে, হ্যাঁ। যে ওয়েদারটা যেহেতু কাছাকাছি। আমি গত পরশুদিন একজনের সাথে কথা বলতেছিলাম, নাম না নেই। তো ভাই আমাকে বলতেছিল যে, এখন আর আমার কাছে আমার চোখে মানে আ বাংলাদেশে আর ইনভেস্টের মতো মনে হয় না। বাংলাদেশে আসলে আ বিনিয়োগ করা উচিত না। আ তার চাইতে আরো অনেক অপরচুনিটি আছে। আ সেটা হতে পারে উগান্ডা, হতে পারে আপনি যেগুলা বলতেছিলেন আরকি। আসলে কি বাংলাদেশে বিনিয়োগ করা এখন আর উচিত না? এটা আমি তো বড়সড় বিনিয়োগ করি নাই। যার কারণে কিন্তু আমাদের দেশে আমার ভিডিও কমেন্ট বক্স থেকে আমি কিন্তু বড় একটা আইডিয়া পাই। হুম, হুম, বাংলাদেশের হুম। মানুষের একটা আ ধারণা আসে। মানে বাংলাদেশের মানুষের চিন্তাধারার একটা আ আভাস যেটা পাই সেটা হচ্ছে মানুষ দেশে কিছু করবে এটা নিয়ে মানে মোটিভেশন খুব কম পায়। যেমন দেখবেন
সেদিন দেখছিলাম কোন একজন ডাক্তারের হসপিটালে গিয়ে চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ 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 মানে গেছেন। এরকম একটা সেবামূলক কাজ বা এরকম সেবামূলক এখানে কাজে, চাঁদা। হ্যাঁ তো ডাক্তার। মানুষ এইখান থেকে মোটিভেশন হারায়। তো বড় সড় দেশের জন্য কিছু করতেছে এমন মানুষটার কাছে গিয়ে যখন সে আহ মানে খুব ছোট কিছু মানুষের কাছে যখন সে হেনস্থার শিকার হয়, হুম তখন বাকি 10টা মানুষ এরকম কিছু দেশের জন্য করার মতো চিন্তা ভাবনা যে করবো, ওই মোটিভেশনটা হারায়। আর ঠিক এই জায়গাতে বাংলাদেশের বাইরে গিয়ে যখন করতেছে, এত বড় একটা বড়সড় যখন ব্যাপারগুলো বা ইনভেস্টমেন্টগুলো যখন করতে যাচ্ছে, অ্যাটলিস্ট এগুলা শিকার হইতে হয় না, এরকম একটা চিন্তা মানুষের মধ্যে থাকে। আরেকটা বিষয়, মানে মানুষের কমেন্ট থেকে যেটা পাই, হুম মানুষ দেশের প্রতি বা দেশের যে ইকোসিস্টেম বা যে গভর্নিং বডি এগুলার প্রতি বা পলিটিক্স এর প্রতি ফেড আপ। মানুষ দিন শেষে চায় সুস্থ একটা জীবন। সকালে বের হয়ে তার একটা সুশৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে গিয়ে ঘরে নিরাপদে ফিরে আসবে। এটাই তো মানুষ চায়। অবশ্যই তো হ্যাঁ। এই সুশৃঙ্খল বা ডিসিপ্লিনটা পায় না। কারণ দেশে আ বলতে পারেন যে করাপশন, হুম করাপশন বলতে পারেন গভর্নমেন্ট বডির কাছ থেকে, বা দেশের যে লিডিং যে পারসন গুলো তাদের দেশের প্রতি যে আন্তরিকতা ওইটা না থাকা। তো মানে দেশ আমাকে নিয়ে ভাবতেছে না। এটা মানুষ সবসময় হুম ফিল করে। ও, এর জন্য মানুষ দেশ নিয়ে ভাবতে খুবই অনীহা বোধ করে। আচ্ছা। পডকাস্ট জিনিসটা হলো কি ভাইয়া, মানে একটা কাইন্ড অফ আড্ডা। কিন্তু আমি একটু পডকাস্টের বাইরে এখন যেতে চাই। কেন যেতে চাই? আমি একটু মানে ভাবতেছিলাম যে এই পডকাস্টটা আসলে টাইটেল বা হেডলাইন কি হতে পারে? আফ্রিকা ভার্সাস যদি বাংলাদেশ হয়, তাহলে আমাকে এখানে কিছু জিনিস আপনাকে কোয়েশ্চেন করা লাগবে। মানে কোয়েশ্চেন অ্যানসারিং পর্বে আমরা একটু ঢুকতে চাই কিছু জি, জিনিস জানার সিওর, জন্য। সিওর। সেটা হলো যে ভাইয়া, এই যে বাংলাদেশের কৃষকরা অনেক বেশি অবহেলিত থাকে, অনেক বেশি অবহেলিত থাকে এবং পর্যাপ্ত দাম পায় না। এটা কি আফ্রিকাতেও কি সেম ঘটনা কিনা? আমার মনে হয় না ন্যায্য মূল্যটা কৃষকরা পায় বলে আমার মনে হয় এবং তার জন্য আফ্রিকাতে। এখানে মানে উন্নত হচ্ছে কৃষি সেক্টরটা হ্যাঁ, বলা যায়। এটা আমাদের দেশে ন্যায্য মূল্য না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে কৃষিতে তার যে লাভ হচ্ছে তার লাভের একটা অংশ কাউকে না কাউকে দিয়ে দিতে হচ্ছে রাস্তায়, রাস্তায়। হুম, হুম। একজন যে ট্রাক ড্রাইভার ক্ষেত থেকে ফসলটা কারওয়ান বাজার নিয়ে আসতেছে তার কম হলেও 20 থেকে 40 জনকে চাঁদা দিয়ে আসতে হচ্ছে। যে চাঁদাটা ওই কৃষকের কাছ থেকে আদায় হয় এরকম একটা ব্যাপার। হুম, তো হুম। যার কারণে এই জিনিসটা এটলিস্ট আমার মনে হয় না যে আফ্রিকার কোনো দেশে হয়। হয়। তার মানে আফ্রিকার কৃষকরা মোটামুটি ন্যায্য মূল্যটা পাচ্ছে। পাওয়ার যার হ্যাঁ, কারণে পাচ্ছে দেশটা উন্নত হচ্ছে। এটা বলাই যায় আমাদের। বলাই যায়। আচ্ছা। ভাই, আফ্রিকাতে কোন ধরনের ফসল বেশি চাষ হয় বা কোন ধরনের ফসলে বেশি লাভবান হওয়ার চান্স থাকে? আ কোন ধরনের ফসল বেশি চাষ হয় এটার উত্তর একরকম, কোন ধরনের ফসলে লাভবান বেশি হয়। লাভবান এটার ভিন্ন ২ টাই বলুন বিষয়। তাহলে। সবচেয়ে বেশি চাষ হয় হচ্ছে তাদের যে প্রধান খাবার, যেমন আমাদের দেশে ধান, ওদের ভুট্টা। ঠিক সেম ভাবে তাদের ভুট্টা, এটা সবচেয়ে বেশি চাষ হয়। মানে যা প্রত্যেকের বাড়িতে উঠোনে, উঠোনে এট লিস্ট আছে। আর সবচেয়ে লাভবান যে ফসল সেগুলো বলতে পারেন বিভিন্ন ফ্রুটস গুলো, যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে। হুম। যেমন এক্সাম্পল যদি দিই অ্যাভোকাডো, অ্যাভোকাডোটা। মাকাডামিয়া হুম, নাট, মাকাডামিয়া নাট। এগুলো এগুলো ইন্টারন্যাশনাল ডিমান্ড অনেক বেশি। আন্তর্জাতিক বাজারের দাম অনেক। আর প্রোডাকশন কস্ট তুলনামূলক অনেক কম দেখে সবচেয়ে বেশি লাভবান এই ধরনের ফ্রুটস গুলোতে হয়। আমি নিজে এগ্রিকালচারিস্ট সামনে হব, কিন্তু আমি এখন ওই যে মাকাডিয়াম নাটটা নামে হ্যাঁ, জানি না। দেখেন বিশাল বিষয় ব্যাপার। আর কি। আচ্ছা ভাই, আমার কাছে মনে হচ্ছে যে আফ্রিকায় স্মার্ট ফার্মিং বা আপনার হলো যে ড্রোন মেশিন এগুলো খুবই কম ইউজ হয়, বিশেষ করে এখন যারা বাইরে থেকে যাচ্ছে তারা এই তারাই ইউজ জিনিসগুলোকে কাজে করতেছে। লাগাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিন্তু বাংলাদেশে তো অলরেডি এগুলো মোটামুটি সবই স্টেবল হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আফ্রিকাতে আপনি ড্রোন বা এগুলো সাধারণ জনগণ যখন আমার হাতে ক্যামেরাটা দেখে এটলিস্ট 10, 15, 20 জন দিয়ে আসে যে হোয়াট ইজ দিস দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি তার বাড়ি উঠোনে চাষ হবে, ওখানে আপনি এই ধরনের ড্রোন বলেন বা স্মার্ট টেকনোলজি গুলো বলেন, এগুলো তো পাওয়া খুবই দুষ্কর। অবশ্যই। ভাই, এখানে আরেকটা পয়েন্ট আসে কি, যারা আমরা আমাদের এগ্রিকালচার একটা ভিশন হলো যে আমরা তরুণ উদ্যোক্তাদেরকে একটু ভালোমতো মোটিভেটেড করতে চাই। হুম, হুম। তো এখানে তরুণ উদ্যোক্তারা আলহামদুলিল্লাহ সময়ের সাথে, সাথে আপনি হয়তোবা খেয়াল করবেন যে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা কৃষি সেক্টরে আসতেছে এবং আসতেছে। খুব ভালো করতেছে তারা। এখন সেটা বাংলাদেশে তাদের মানে শিখে আফ্রিকাতে গিয়ে বিজনেস করা বা যত দ্রুত সম্ভব করা, এটা কি করা উচিত কিনা, বা নাকি বাংলাদেশেই তার বিজনেসটা ভালোমতো করা উচিত? মানে একটু সেম টাইপের প্রশ্ন হয়ে যায়। এটা ডিপেন্ড করে হচ্ছে ওনার ভিশন বা মিশন মিশন। কতটুকু। হুম। উনি যদি বলে যে আই ওয়ান্ট সামথিং বিগার দেন ডেফিনিটলি আফ্রিকা ইজ দ্য বেস্ট অপশন। আচ্ছা। ভাই, আফ্রিকায় আপনার চোখে সবচেয়ে বড় সমস্যাটা কি দেখছেন এই কৃষি বিজনেসে বা আ কৃষি কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা? কারণ আমাদের তো মেলা সমস্যা আছে হুম, বাংলাদেশে। হুম। কিন্তু আফ্রিকাতে আপনি কোন সমস্যাটা চোখে পড়ছে? এক বাক্যে যদি বলতে চাই, এক বাক্যে না, অনেক বাক্যে বলতে পারেন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ,
সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মোবিলিটি প্লাস তাদের ইরিগেশন ব্যবস্থাগুলো। ইরিগেশন ব্যবস্থা, এটাই আমি এটা আইডিয়া করছি। কারণ হচ্ছে এমন অনেক মাটি, যে মাটিগুলোতে একটা সাপোজ টিউবওয়েলটাই যদি বলি, প্রায় দেশে দেখা যায় একটা টিউবওয়েল বসাতে খরচ পড়ে যায় ১০-১৫ লক্ষ টাকা। কেনিয়াতে একটা টিউবওয়েল বসাতে ২০-৩০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। কারণ মাটিগুলো যে লেয়ার, যে ব্যাপার, মাটির যে নেচার, পাথর মিক্স দেখাবে এরকম ব্যাপারগুলো। তো পানির একটা বড় সমস্যা, অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার পানির কলগুলো বসানো। এটা আর হচ্ছে মোবিলিটি, মানে প্রত্যন্ত অঞ্চল থেকে এই আ ফসলগুলো জায়গা মতো পৌঁছানো বা পোর্ট পর্যন্ত নেওয়া। একটা এক্সাম্পল যদি দিই, আমি হুম। মোজাম্বিকের শুরুর দিকে যখন চাকরি করতাম বা ব্যবসা যখন করতাম, তখনও প্রত্যন্ত অঞ্চলের চাষীদের কাছ থেকে বা প্রত্যন্ত অঞ্চলের যে চাষী, প্রান্তিক চাষী, তাদের সাথে আমার ব্যবসা ছিল। যেমন তাদের খামার থেকে বা তাদের ক্ষেত থেকে ৫ কেজি, ১০ কেজি, ২০ কেজি, ৫০ কেজি, ১০০ কেজি ভুট্টা বা তিল নিয়ে এসে আমার কাছে বিক্রি করত। যেটা আমি নেক্সট যারা বায়ার ছিল তাদেরকে আবার সেল করতাম একটা প্রফিটে। হুম। তো তারা যে আনতো, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ৫-৭ ঘন্টা পর্যন্ত লেগেছে এরকম ডিসটেন্স থেকে তারা ১ বস্তা ১ বস্তা ভুট্টা বা ১ বস্তা তিল মাথায় নিয়ে সে আসে। অথবা আমরা যখন অনেক সময় দেখা যায় কারো কাছ থেকে সে ফোন দিল যে, "ভাই আমার কাছে তো ৫০ বস্তা তিল আছে।" ৫০ বস্তা তিল টাকা মানে এটা হিউজ ব্যাপার। সে যেখানেই হোক আমি যাবো আনবো। কারণ তিলে ভালো একটা প্রফিট। ১ কেজিতে ৫-৭ কেজি টাকা, ৳৮-৯ পর্যন্ত প্রফিট হয়ে যায়। হুম। তো এরকম জায়গাগুলোতে যখন একটা ছোট্ট পিকআপ ভ্যান করে যায়, এত খারাপ অবস্থা থাকে রাস্তার, তার ওই ক্ষেত পর্যন্ত বা তার ওই বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছাতে অনেক 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 স্ট্রাগল ফেস টাফ। করা লাগে। এই যে মোবিলিটি বা লজিস্টিক যে ইয়াটা, সাপোর্টটা কম থাকে। সাপোর্টটা খুবই টাফ হয়ে যায়। এটা অনেক বড় একটা সমস্যা। আচ্ছা। ভাই, বাংলাদেশে কৃষিকে লো মাইন্ডসেট বা লো স্ট্যাটাস হিসাবে কাইন্ড অফ দেখা হয় বাংলাদেশের কৃষিকে। এটা কি আফ্রিকাতেও কি সেম কিনা? আফ্রিকাতে আসলে আ এরকম পেশাকে হেয় করতে আমি আমি কারো কাছ থেকে দেখি নাই যে অমুকের এই পেশা থেকে তাকে হয়তোবা একটু খারাপ চোখে দেখা। ইভেন আ মানে এই যে আছে না যে বৈষম্য চিন্তাধারার মধ্যে যে একটা উঁচু-নিচু ডিফারেনশিয়েট করার ব্যাপারটা, এটা আফ্রিকার মানুষদের মধ্যে আমি দেখি নাই। আপনার চোখে আফ্রিকাতে মানে কোন জিনিসটা সবচেয়ে বেশি এক্সপোর্ট করতে দেখছেন বাইরে? আমি যেই দেশগুলোতে গিয়েছি এর মধ্যে কাজু বাদাম, তারপর হচ্ছে তিল, অ্যাভোক্যাডো, এগুলা সবচেয়ে বেশি আমার গণ্ডি যতটুকু যাওয়া হয়েছে এর মধ্যে দেখেছি। আফ্রিকাতে তো মোটামুটি অনেকগুলা দেশে ঘুরছেন। মানে এমন কোন সিস্টেম আছে যেটা আফ্রিকাতে দেখছেন বা সেটার কারণে আফ্রিকাকে মনে হচ্ছে যে ভালো করতেছে যেটা বাংলাদেশে নাই? সিস্টেম হচ্ছে মানুষের মধ্যে ডিসিপ্লিন। হুম। মানুষের মধ্যে ডিসিপ্লিন। রাত ২টা বাজেও আমি দেখছি উগান্ডার রাস্তায় কোনো গাড়ি নাই। ওই পাশের গাড়ি দাঁড়ায় আছে কারণ রেড লাইট জ্বলতেছে, এই পাশের গাড়ি দাঁড়ায় আছে কারণ রেড লাইট জ্বলতেছে। এমন ওই লাইটের আশেপাশে যে ক্যামেরা আছে তাও কিন্তু না। রাত ২টা বাজে দাঁড়ায় আছে, অটোমেটিক ৫ মিনিট বা ১০০ সেকেন্ড মেবি অটোমেটিক ১০০ সেকেন্ডের একটা সিগন্যাল পড়ছে, সে দাঁড়ায় আছে। না ট্রাফিক পুলিশ না কিছু। হুদাই দাঁড়ায় আছে। ভাই, আমরা আজকে আমার কাছে মনে হচ্ছিল কোন দিক দিয়ে যে সময় চলে গেছে। আমরা বলছিলাম যে মনে হয় 12:30 শেষ হয়ে যাবে। এখন 1:30 বেজে গেছে। ১:৩০ বেজে গেছে। একটা আউটস্ট্যান্ডিং একটা আড্ডা হইছে আমাদের। আপনি কতটুকু এনজয় করছেন আমি জানি না। বাট আহ আমি আমি মানে একটু কনফিউজড যে আমি বিষয়গুলো হয়তোবা গুছিয়ে বলতে পারি না, না, আরেকটু সাজিয়ে বলা যেত হয়তোবা। এটা মনে হলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, মানে এটলিস্ট আফ্রিকা নিয়ে যত ধরনের মানুষের জানার আগ্রহ থাকে, আমার ধারণা এটলিস্ট অনেকাংশ আইডিয়া পেয়ে যাওয়ার কথা এই জি, পডকাস্ট আশা থেকে। করি। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। কারণ আপনি ২ দিন পরে মালদ্বীপ চলে যাবেন। তার আগে আমি একদম ধরে বেঁধে আপনাকে নিয়ে এসেছি, আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ আর আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এখানে আপনাদের গেস্ট শোতে বসার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর দাওয়াত রইলো, আবার যখন বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ, তখন আরো ১ বছর ২ বছর পরে এরপরে আমরা জানতে চাইবো তখন আসলে হ্যাঁ, আফ্রিকা এখানে কি মজার অবস্থা। একটা বিষয় এড করবো, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশকে যখন আপনি ভাগ করবেন, উত্তর আফ্রিকা মানে উত্তর, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ৪ টা ভাগে বিভক্ত আফ্রিকা। আমি মূলত দক্ষিণ আফ্রিকাটা একটু কম, মোটামুটি কয়েকটা দেশ ঘুরেছি, আর পূর্ব আফ্রিকাটা ভালো মতো একটু ঘুরেছি। পশ্চিম আফ্রিকা আর উত্তর আফ্রিকা এখনো ঘোরা হয় নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ পশ্চিম আফ্রিকা আর উত্তর আফ্রিকা নিয়ে বিস্তার আলোচনা হবে। ইনশাল্লাহ। তার আগে শেষ করার আগে একটা জিনিস জিজ্ঞেস করি ভাইয়া। এই যে শ্বেতাঙ্গ, তারপরে হলো যে এই যে কৃষ্ণাঙ্গ, এগুলা নিয়ে আপনার সাথে কখনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই, বাট মজার কিছু এক্সপেরিয়েন্স ঘটছে। বলেন যেমন আমি একটু। উগান্ডা থেকে
তানজানিয়া থেকে উগান্ডায় যাব, বর্ডার ক্রস করে একটা গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পর বাকি 2জন প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতেছি। আমি তাকে রিকোয়েস্ট করে সামনে ড্রাইভারের পাশে সিটটা নিয়েছি, কারণ আমার ভিডিও করতে হয় এর জন্য। পিছনে একজন কৃষ্ণাঙ্গ বসা, তো তার পাশে আরেকজন কৃষ্ণাঙ্গ বসা। সে আর পাশের জনের কাছ থেকে জিজ্ঞেস করতেছে লোকাল ভাষায়, আমি বুঝি নাই, যে সে এত সাদা কেন, আমি এত কালো কেন। সেই একটা জিনিস। তো আমার মানে মনে হয়েছিল যে সে কিছু একটা নিয়ে কৌতূহল, পাশের জন্য ইংলিশ জানে, এ আবার ইংলিশ জানে না। আমি জিজ্ঞেস করলাম সে কি বললো, বলে যে সে জিজ্ঞেস করতো তুমি এত সাদা কেন, সে এত কালো কেন। এরকম প্রায় হয়, মানে সাদা কালো এটা তারাই ডিফারেন্স করে যে ভাই তোমাদের অনেক টাকা, তোমরা ওখানে অনেক ধনী। ইংলিশে বুঝাতে মানুষকে কষ্ট হয়, মানে বেশিরভাগ জায়গায় ইংলিশ বুঝে। তো বুঝে। এই ক্ষেত্রে তাদেরকে আমি এটা বুঝাই যে তোমার এই স্কিনটা যখন ব্লেড দিয়ে কাটবা, তোমার রক্ত যেটা বের হবে ওটা লাল, আমারটাও লাল। লালই হবে, এক্স্যাক্টলি। So, এই ব্যাপারগুলো, মজার ব্যাপারগুলো ঘটে। হিমেল ভাই বলতেছিল যে তখন যে আপনার সাথে একটা ঝামেলা হয়েছিল, যে একটা মামলা খেয়েছিলেন আপনি। আমি ওইটা 25 নিয়ে- টাকার যে মামলা খাইছিলাম, 25 টাকা। একটা বাচ্চা চাল কিনতে আসছিল আর কি আমার দোকানে। হুম, তো সে বাংতি পয়সা দিছিল, মেবি আমার একজ্যাক্ট মনে নেই এই ঘটনাটা, বাট এমন ব্যাপার হয়েছিল যে সে রাস্তার মধ্যে দিয়ে টাকা ফেলে দিছে। 100 টাকা নিয়ে আসছে হয়তো বা 50 টাকা নিয়ে আসছে, বাকি যে টাকা আমি ফেরত দিছি, সে মানে ছোট্ট একটা বাচ্চা হুম। চাল কিনে নিয়ে যাওয়ার সময় হয়তো বা রাস্তায় ফেলে দিছে, বাড়িতে গিয়ে বলে যে আমাকে টাকা ফেরত দেয় নাই। তার বাপ মা আসছে, এসে বলে যে আমার বাচ্চাকে টাকা ফেরত দাও নাই। তা আমি বলছি দিছি। তো এরকম একটা ঘটলো আর কি। তো আমার খেয়াল ছিল যে আমি জানি নিশ্চিত সে থানায় যাবে। তো আমি এরকম অহরহ ঘটে 50 টাকা, 100 টাকা, 5-10 টাকা এগুলো দিয়ে দিই আমরা, মানে তর্কে যাই না। তো এবার মনে হলো যে কেন জানি বাচ্চাদেরকে কেন পাঠাবে টাকা দোকানে, বাচ্চাদেরকে কেন পাঠাও, এটার জন্য আমি চাইছিলাম যে মানে তার সাথে একটা শিক্ষা ঝামেলা দিতে, হোক, হ্যাঁ হ্যাঁ। মানে একটা শিক্ষা দিতে যে বাচ্চাদেরকে যেন এরকম দোকানে না পাঠায়, হ্যাঁ। কারণ এরকম ঝামেলা হইতেই পারে। তো পরে সে থানায় গেছে, থানায় গিয়ে মামলা করছে, আমার জন্য নোটিশ নিয়ে আসছে যে মামলা হয়েছে। আমি থানায় গেছি। তো থানায় কেন গেছি, এটা হচ্ছে মানে মানুষকে জানান একটা কন্টেন্ট আমি পাবো যে কি হয় এরকম মামলা ওখানে কি যখন হয়, হয় তখন হ্যাঁ। কি হয়, যে 25 টাকার জন্য মামলা হয়। তো তখন থানায় গিয়ে মানে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটা আমারই ভুল হয়েছে, আমি হয়তো বা দিতে ভুলে গেছি, ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিব। পরে আবার 100 টাকাই দিয়ে দিছিলাম। তো মানুষের, জনগণের আস্থা আছে পুলিশের প্রতি, যে এই 25 টাকার জন্য আমি মামলা করলে পুলিশের সাপোর্টটা পাবো। এই জিনিসটা ফুটে উঠছে এই ভিডিওতে। অবশ্যই। একদম শেষ লাস্ট হলো যে আপনি বলছিলেন যে ওখানকার সততা মানুষের মধ্যে কম, আমি এটা মিস করে গেছিলাম। ওইখানের দেশটা তো ইসলামিক কান্ট্রি, ওইখানে আসলে ইসলামিক এই প্র্যাকটিস গুলা কেমন হয়, আর সততা কি কেমন কম থাকার কারণ কি, ছোট্ট করে সব এক লাইন বলুন। দেশগুলো ইসলামিক দেশ নয়, যেমন মোজাম্বিক খ্রিস্টান প্রধান দেশ, যেখানে আচ্ছা, এটা জানা ছিল যেখানে না। যেখানে মুসলিম আছে প্রায় 20-25% এরকম, বা 20-22%। উগান্ডাও ঠিক প্রায় সেমই। অধিকাংশ দেশগুলো, পূর্ব আফ্রিকান দেশগুলো খ্রিস্টান প্রধান দেশ। আর যেগুলো মিশর বলতে পারেন, মরক্কো বলতে পারেন, আলজেরিয়া, তিউনিসিয়া, এই টাইপের দেশগুলো মুসলিম প্রধান দেশ। মানে ডিপেন্ডস করে আর কি। তো খ্রিস্টান প্রধান দেশ অথবা খ্রিস্টান প্রধান দেশের মধ্যে মুসলিম ডমিনেটেড কিছু এরিয়া থাকে, এরকম ব্যাপারগুলো হয়। তো ওইখানে সততার অভাব বলতে, অভাব জিনিসটা যখন থাকে মানুষের মধ্যে, তখন ইয়াটা সততার যে স্ট্রেন্থ এটা একটু কম থাকে। তো এটা হচ্ছে ব্যাপার, দেখা যায় কোনো না কোনোভাবে সে বলে যে চুরি হয়ে গেছে আমার কাছ থেকে, বা পড়ে গেছে, বা হারাই ফেলছি, এরকম ব্যাপারগুলো ঘটে। ভাই, শেষ করে আসলে আরো কথা বলতেছিলাম, কারণ আপনার সাথে আড্ডা দিয়ে শুধু মজাই লাগতেছিল। থ্যাংক ইউ ভাইয়া, অনেকটাই সময় আমাদেরকে দিয়েছেন, এবং অনেক অনেক থ্যাংক আরেকবার ইউ। দাওয়াত রইল আপনাকে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এরপরে ভিজিট করে আসেন, এরপর একবার বসবো। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। সো মাচ ভাই, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।